এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপু, ছি ছি, এটা কি করলেন? আমাকে কিস করলেন কেন আপনি? আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? কেন রে? একটা কিস করেছি তাতে কি সমস্যা হয়েছে তোর? আপু, আমি তো আপনার ভাই। ভাইকে কেউ এইভাবে কিস করে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। ভাইকে কেউ এভাবে কিস করে না। এভাবে তো জামাইকে কিস করে। ছি ছি, কি বলছেন আপু? এসব কথা আর বলবেন না, মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কি বলবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি তোকে ভালোবাসি, এটাই বড় কথা। না আপু, এটা কিছুতেই সম্ভব না। আমি সবসময় আপনাকে বড় বোনের মতো দেখি। আমি আপনাকে অন্য কিছু ভাবতে পারবো না। দেখ, ভাবলে ভালো, না ভাবলে আমার কিছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, এটাই ফাইনাল। এই বলে সাইমা অনিকের কাছে এগিয়ে এসে তার ঠোঁটগুলো দখল করে নিল। অনেক হতভম্ব হয়ে গেল। একটু আগে সাইমা তাকে কিস করেছে, এখন আবার কিস করছে। একটা মেয়ে বারবার তার এভাবে কাছে আসছে, বিষয়টা তার ভালো লাগলো না। অনেক সাইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর রেগে বলল, আপনার লজ্জা করে না নিজের ছোট ভাইকে এভাবে কিস করতে? আপনার জন্য তো আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। তুই আমার আপন ছোট ভাই নয় অনিক, তুই আমার ফুপাতো ভাই। আর সারা দেশে হাজার হাজার ফুপাতো মামাতো ভাই বোনের বিয়ে হচ্ছে। যার ইচ্ছে সে করবে বিয়ে। আমার কোনো শখ নেই আপনার সাথে সম্পর্ক করার। আমি আপনাকে সব সময় বড় বোনের নজরে দেখে এসেছি। অনেক রুম থেকে যেতেই সাইমা রেগে ফুঁসে উঠবে। অনেকে এত বড় সাহস তাকে ইগনোর করে। যেখানে সাইমার জন্য ভার্সিটির সিনিয়রের ছেলেরা পাগল, সেখানে এই পিচ্ছি ছেলেটা সাইমাকে পাত্তাই দেয় না। সাইমা বিড়বিড় করে বলল, কোথায় পালাবে সোনা? আমার যখন একবার তোমাকে মনে ধরেছে, তোমাকে নিজের করে নিব। তুমি যতই পালাও, লাটাই আমার হাতেই। সাইমা গুনগুন করে গান গাইতে গাইতে এই বেলকনিতে চলে গেল, যেন সে জানে অনেক একদিন তারই হবে। অনেক ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের অন্ধকারে আকাশ যেন অচেনা রহস্যে ভরা। ঠান্ডা হাওয়া তার মুখের পাশে বয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে ভেতরে অশান্তি যেন আরো জোরে দাপিয়ে বেড়াচ্ছে। সে তার দুই হাত মাথার পেছনে দিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। বাকিটা জীবন তাই দেখতে চাই। আল্লাহ, আমি কার কাছে বলি? সাইমা আপু কেন এভাবে আমার পিছনে লেগেছে? উনি আমার সিনিয়র। আমি ছোটবেলা থেকে ওনাকে বড় বোন হিসেবে জেনে এসেছি। উনি তো অনেক বড়, সুন্দর, স্মার্ট। ভার্সিটিতে তো সবাই ওনার উপর ক্রাশ খায়। এমন একজন মানুষ আমার মতো পিচ্চির পিছনে কেন? আমি কই ওনাকে এভাবে দেখিনি কখনো, বরং সবসময় শ্রদ্ধা করেছি। আজও আপু না, একেবারে অন্য কেউ ছিল। সেই চোখ, সেই ঠোঁট যেভাবে আমার দিকে তাকালো, মনে হচ্ছিল আমি যদি পালাই ও আমাকে শিকল দিয়ে বেঁধে রাখবে। ওনার কণ্ঠে যে দৃঢ়তা, যেন কথা নয় আদেশ। আপু বলছে ভালোবাসে, এটা কি সত্যি নাকি ওর কোনো মজা চলছে? না, এটা মজা না। ওনার চোখে আজ আমি অন্য কিছু দেখেছি। একরকম মালিকানা, যেন আমি ওনার সম্পত্তি। অনেক আকাশের দিকে তাকালো। আমার নাম অনিক। আমি একটা সাধারণ ছেলে। আমার কোনো স্বপ্ন নাই ওনার সাথে রোম্যান্স করার। আমি শুধু শান্তিতে থাকতে চাই। কিন্তু সাইমা আপু, উনি আমাকে শান্তিতে থাকতে দেবেন না। হঠাৎ পিছন থেকে কণ্ঠ এলো। খুব গভীর চিন্তায় আছিস দেখছি। অনেক চমকে পেছনে তাকালো। সাইমা দুহাত গুটিয়ে বুকের সামনে রেখে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে সেই রহস্যময় হাসি। আপু, আপনি এখানে কেন? তুই যেখানে থাকবি আমি সেইখানে তোকে আমি নিজের চোখের আড়াল হতে দিব না। এসব কি বলেন আপু? আপনার কি একটা লিমিট নাই? আমারও একটা প্রাইভেসি আছে। প্রাইভেসি তো স্বামী স্ত্রীর মাঝে থাকতে পারে, আমাদের মধ্যে তো ওসব জিনিস চলবে না, কারণ আমি তোকে নিজের মানুষ বানিয়েই ছাড়বো। আপু, দয়া করে এসব কথা বলবেন না। আমি ছোট মানুষ। আমার পড়াশোনা, ক্যারিয়ার, এইগুলো ভাবতে হয়। তোকে এগুলো ভাবতে হবে, আর আমাকে তোকে ভাবতে হবে। তুই পড়াশোনা করবি, আমি তোকে মোটিভেট করব। তুই ঘুমাবি না, আমি তোকে ঘুমাতে বলবো। তুই পরীক্ষা দিবি না, আমি তোকে ড্রাইভ করে নিয়ে যাব। মানে সব কিছুতেই আমি তোর পাশে থাকবো, কারণ আমি তোর ভবিষ্যতের স্ত্রী। আপু, আপনি বুঝতে চান না, আমি কখনো আপনাকে সেইভাবে ভাববো না।
সাইমার চোখ এক পলকে বদলে গেল। ঠোঁটের হাসি মিলিয়ে গিয়ে সেখানে একরাশ তীব্রতা নামলো, যেন তার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তুই চাস বা না চাস, আমার ভালোবাসার টার্গেট তুই, আর আমার টার্গেট আমি অ্যাচিভ না করে ছাড়ি না। আমি সাইমা আহমেদ। আমার ভালোবাসা একবার যে মানুষকে স্পর্শ করে সে পালিয়ে বাঁচতে পারে না। আপু প্লিজ আমার সম্মানটা রাখেন, মানুষ কি বলবে? মানুষ বললে বলুক, মানুষ তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাড়ে না। তোকে নিয়ে কথা বলবে না, আমি পরোয়া করি না, আমি শুধু আমার অনুভূতি ফলো করি। অনেক আর কোনো কথা বলল না। তার মুখে অসহায়তা, চোখে ভয়, আর বুকের ভেতরে অদ্ভুত এক অপরাধ বোধ। কারণ সে বুঝতে পারছে সে যত পালাবে ততই সাইমা তাকে ঘিরে ফেলবে, যেন সে এক অদৃশ্য জালে ধরা পড়ে গেছে, যার নাম সাইমার ভালোবাসা। আর এই ভালোবাসা সাধারণ ভালোবাসা নয়, এটা এক ধরনের দখলদারিত্ব, এক ধরনের রহস্যময় আগ্রাসী টান। সাইমা ধীরে ধীরে তার কাছে এসে ফিস ফিস করে বলল, আগামীকাল সকাল থেকেই তুই আর আমাকে আপু বলবি না, বলবি সাইমা। শিখে নে, কারণ ভবিষ্যতে নাম ধরে ডাকতেই তুই অভ্যস্ত হয়ে যাবি। অনিকের বুকের ভেতর কেঁপে উঠল। সে বুঝে গেল আসল খেলা এখন শুরু। রাত গভীর হয়ে গেছে, চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ছে। অনেক বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই, যেন ঘুম তার জীবন থেকে বিদায় নিয়েছে। সে বালিশের উপর মাথা রেখে ছাদের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর কাঁপছে, মনে অদ্ভুত এক টানা পড়েন, ভয়, লজ্জা, অপরাধবোধ আর অজানা রহস্যে ভরা। আমি কি করি? জীবনটা কেন এমন জায়গায় এসে দাঁড়ালো? ছোটবেলায় মা বাবা চলে গেল, আমি তো এতিম হয়ে গেলাম। তখন যদি আমার মামি আমাকে বুকের মাঝে না তুলে নিত, তাহলে আমি হয়তো আজ কোথাও ফুটপাতে শুয়ে থাকতাম। মামি আমাকে শুধু আশ্রয় দেয়নি, আমাকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। প্রতিটা ঈদে সবাই যখন নিজের মায়ের শাড়ি ধরে খুশিতে মেতে থাকে, আমি তখন মামির পায়ের কাছে বসে থেকেছি। তিনি আমাকে ছেলে বলেই ডাকেন। তার চোখে আমি আদরের সন্তান। আর সেই ঘরে থাকা আপু, সাইমা আপু, যাকে আমি সবসময় বড় বোন মনে করেছি, যার সঙ্গে শৈশবের স্মৃতি জড়িয়ে আছে, আজ তিনি আমার দিকে এমনভাবে তাকালেন, এমন কথা বললেন, এমনভাবে স্পর্শ করলেন, যেন আমি তার ভাই না, বরং একটা ভার। অনেক চোখ বন্ধ করে ফেল, বুকের ভেতর ভারী একটা যন্ত্রণা ছড়িয়ে গেল। আমি যদি সাইমা আপুর কথার উত্তর দেই, যদি তার দিকে এগিয়ে যাই, তাহলে কি আমি বিশ্বাসঘাতক হব? মামি আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছে। সেই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেব? মামি কি আমাকে এভাবে চেয়েছিল? না, তিনি চেয়েছেন আমি একজন সৎ, সম্মানিত, চরিত্রবান মানুষ হয়ে উঠি। তিনি সবসময় বলতেন, অনেক মনে রাখিস, মানুষ তার চরিত্র দিয়েই বেঁচে থাকে। আজ আমি যদি আপুর কথায় সাড়া দেই, যদি আমি নিজের আবেগে হার মানি, তাহলে কি আমি সবার চোখে অপরাধী হয়ে যাব না? মামার ঘরের মান মর্যাদা ভেঙে যাবে, মামির বিশ্বাস ভেঙে যাবে, আর আমি সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবো তো? অনেক দীর্ঘশ্বাস ছেড়ে বালিশ আঁকড়ে ধরল। না, আমি কাউকে কষ্ট দিতে পারি না। সাইমা আপু যত শক্তই হন, যত রাগই করুন, আমি দুর্বল হতে পারবো না। আমাকে শক্ত থাকতে হবে। আমার প্রতিটা পদক্ষেপ দেখার চোখ আছে, সেটা আমার বিবেক। আমি আপুকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা ভাই বোনের, সেটা কখনো অন্যদিকে ঘুরে যাবে না। আমি জানি সাইমা আপু সহজে ছাড়বেন না, উনি আমার জীবনকে ঝড়ের মধ্যে ফেলে দিবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আমি ভাঙবো না, আমি পালাবো না, আমি মামির মুখ কখনো কালো হতে দিব না। হঠাৎ তার মনে অস্থিরতা ছড়িয়ে গেল। কিন্তু যদি আপু আমাকে জোর করে বিবাহ করতে চায়, যদি পুরো পরিবারকে প্রভাবিত করে, সবাই তো আপুর কথাতে চলে, আমি তখন কি করব? অনেকের চোখের কোণে পানি চলে এলো। সে দুহাত দিয়ে মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলো, যেন কেউ না দেখে। সে লুকাতে চাইছে নিজের অশ্রু। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার পথ ঠিক রাখতে দাও। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি বিশ্বাসঘাতক হতে চাই না। অনেক চোখ বন্ধ করে ঘুরতে পারল না। তার মনের ভেতর একটাই কথা ঘুরপাক খেতে লাগলো। সাইমা আপু আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই খেলা?
রাত গভীর হলো আর অন্ধকারের ভেতর দিয়ে শুরু হলো এক নতুন মানসিক যুদ্ধ, ভালোবাসা আর দায়িত্বের, আবেগ আর সম্মানে। সকালবেলা পুরো বাড়িতে এক প্রশান্ত পরিবেশ। নিচতলার ডাইনিং মিলিয়ে বিশাল একটা আয়োজন। টেবিলে সাজানো গরম গরম পরোটা, সবজি, ডিম, গরুর কালাভুনা আর একপাশে রাখা দই। সাইমার মা মানে অনেকের সবচেয়ে প্রিয় মানুষ, তার মামি নিজ হাতে সবাইকে পরিবেশন করছেন। চুলে সামান্য সাদা, মুখভর্তি স্নেহের রেখা। তিনি যখন হাসেন তখন মনে হয় পৃথিবীর সব দুঃখ দূরে সরে যায়। এই নে সাইমা, তোর প্রিয় কালিজিরা ভুনা। আর অনিক, তোর জন্য ডিম পোস্ট করেছি। তুই তো সকালে ডিম না খেলে নাকি মন খারাপ করে থাকিস। জি মামি, ধন্যবাদ। টেবিলে বসে আছে সাইমার বাবা, গম্ভীর সম্মানিত মানুষ যে সবসময়ই দুষ্ট, মুখে খাবার ভরে ফিসফিস করছে। আর অনেক এক কোণে চুপচাপ বসে, যেন আজকাল সে নিজের ঘরেও অপরিচিত হয়ে গেছে। খাওয়া শুরু হতেই হঠাৎ অনেক অনুভব করলো তার পায়ের কাছে কারো পায়ের নরম স্পর্শ। সে ভেবেছিল হয়তো ভুল হয়েছে, কিন্তু পরের মুহূর্তে সেই পা অনেকের পা জোড়া ধরলো আলতো চাপ দিয়ে। অনেক চোখ বড় বড় করে তাকালো। সামনে সাইমা মুখ নিচু করে পরোটা ছিটছে, মুখে শান্ত ভাব, যেন কিছুই জানে না। কিন্তু তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। অনেক মনে মনে বলে, আবার শুরু হলো। এই মেয়ে আমাকে কখন ছাড়বে? টেবিলের সামনে সবাই আছে, কেউ দেখলে তো আমারই মান সম্মান শেষ। অনেক তাড়াতাড়ি তার পা সরিয়ে নিল, কিন্তু সাইমা আবার পা বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল। এবার একটু চাপ দিল, যেন সে জানিয়ে দিচ্ছে, পালাতে পারবি না। অনিক বাবা, কি হলো? খাচ্ছিস না কেন? জি মামি, আসলে মানে খেতে খেতে ভালো লাগছে না। আরে বাবা, খেতে সব ভালো লাগে না। খাবার শরীর ঠিক রাখার জন্য খেতে হয়। এত বড় হয়েছো এখনো বুঝলে না? খা খা, তোর মামি এত কষ্ট করে রান্না করেছে। ভাইয়া, তুমি না বলছিলে কালিজিরা ভুনা খাওয়ানোর জন্য দিন গুনতেছ? হ্যাঁ মানে আসলে অনেক কথা শেষ করার আগে আবার সাইমার পা। এবার স্পর্শটা একটু বেশ, যেন সরাসরি চ্যালেঞ্জ করছে। সাইমা মাথা নিচু করে পরোটা মুখে দিচ্ছে, কিন্তু তার চোখ অনেকের উপর, যেন বলছে, তুই যেদিকে যাবি আমি সেই দিকে থাকবো। মানুষ দেখুক না দেখুক, তুই আমারই। অনেক চামচ দিয়ে প্লেটে আঘাত করলো হালকা কাপা হাতে। অনিক, হাত কাঁপছে কেন তোমার? না না, কিছু না মামি। পাশে বসা ছোট মামা কিছুই বুঝতে পারছে না। শ্যাম শুধু চোখ পাকিয়ে সাইমাকে দেখলো, যেন সে বুঝে গেছে তার আপু আবার কিছু করছে। শ্যাম নিজের মনে হাসলো। আপু আবার ভাইয়াকে পাগল বানাচ্ছে। সাইমা কোনো উত্তর দিল না, তার চোখে দুষ্ট আগুন। অনেক মুখ নিচু করে খেতে শুরু করলো, কিন্তু প্রতিটা কথাই যেন বিষের মতো গলায় আটকে যাচ্ছে। তার মনে একটাই কথা ঘুরছে, আজ যদি আমি একটু দুর্বল হয়ে পড়ি তাহলে আপু পুরো পরিবারকেই ব্যবহার করবে। আমাকে বাঁচতে হলে আজকেই নিজেকে শক্ত করতে হবে। কিন্তু অনেক জানে না সাইমা ইতিমধ্যেই তার জন্য এমন একটা ফাঁদ তৈরি করেছে যেখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। তার প্রতিটা কথা, প্রতিটা স্পর্শ আসলে এক একটা ঘোষণা। আর অনেকের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসলো। সে বুঝে গেল তার যুদ্ধ শুরু হয়ে গেছে। বিকেলের হালকা রোদ্দুর জানালা দিয়ে ড্রয়িং রুমে এসে পড়ছে। বসার ঘরে সাজানো ঝাড়বাতি নরম আলো ছড়িয়ে দিচ্ছে। এমন সময় ডোরবেল বেজে উঠল। অনেক বই পড়ছিল, মাথা নিচু করে বসেছিল। দরজা খুলতেই ঢুকলো তিনজন স্মার্ট মডার্ন মেয়ে বন্ধু। তাদের পোশাকে হাঁটার চলাই স্পষ্ট বোঝা যায় তারা সাইমার খুব ঘনিষ্ঠ। এই যে সাইমা, আমাদের সামনে একটা ছেলেকে লুকিয়ে রাখছিস নাকি? এই ছেলেটা তো সেই ফুফাতো ভাই, তাই না? এই তো সেই ভাই যার জন্য তুই বলছিলি কত রাত ঘুমাতে পারিস না। সাইমা সোফার পাশে দাঁড়িয়েছিল, তার ঠোঁটের কোণে উঠল ধীর রহস্যময় হাসি। একটা হাসি যেটা দেখে অনেকের বুকের ভিতর কেমন জানি ধক করে উঠল। হ্যাঁ, ঠিকই ধরেছিস। এই সেই অনেক, আমার চোখের ঘুম হারাম করা মানুষ। অনেক বইয়ের পাতায় চোখ রাখার ভান করলো, তার কান সজাগ। সে থমকে গেল। আমাকে নিয়ে আপু এমন কথা বলছে কেন? আর এই কেমন চোখের ভাষা?
বান্ধবীরা সবাই চোখ পাকিয়ে অনিকের দিকে তাকালো, যেন তাদের নতুন শিকার ধরা পড়েছে। বাবা, এতদিন পর বুঝি রহস্যের পর্দা উঠেছে। তাহলে এই অনিকই হলো তোর জান, যাকে ছাড়া তুই বাঁচতে পারিস না? সাইমা ধীরে ধীরে অনিকের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত কিছু, এক ধরনের মালিকানা, যেন হাজার লোকের সামনে দাঁড়িয়ে বসে ঘোষণা দিচ্ছে, এই মানুষ শুধু আমার। শুধু জান না, আমার নিঃশ্বাসও। ও ছাড়া আমার আর কিছুই নেই। আমি চাইলেও ওকে ভুলতে পারি না, আর ভুলতে চাইও না। সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। বান্ধবীরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে উঠল। আরে বাপরে, এত গভীর প্রেম! এ ভাই কি জানে, সে যে এখন পুরোপুরি দখল হয়ে গেছে। জানুক আর না জানুক, ও ইতিমধ্যেই আমার। ওর জীবনে অন্য কারোর জায়গা আমি রাখবো না। এই অনেক, তুমি তো দেখে অনেক ভাগ্যবান। অনেক মাথা তুলে তাকালো, কিন্তু তার চোখে অসহায়তা। সে মুখ খুলল না, শুধু তাকিয়ে রইল সাইমার দিকে, যেন বোঝার চেষ্টা করছে এই হাসির পেছনে কি শুধু ভালোবাসা আছে, না অন্য কিছু। সাইমার চোখে তখন এক অদ্ভুত রহস্য, গভীর অন্ধকার আর পরিপূর্ণ নিয়ন্ত্রণের আগুন। সেই আগুন যেন নীরবে বলে দিচ্ছে, আমি সাইমা যাকে ভালোবাসি তাকে আমি হারাই না, তাকে বশ করি। আর অনেক অবাক হয়ে বুঝে গেল, সাইমার এই দুনিয়া ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, ভালোবাসা মানে হলো অধিকার। ড্রয়িং রুমে বসা সবার মাঝে ঠিক তখনই সাইমার মা হাতে ট্রে নিয়ে প্রবেশ করলেন। ট্রেতে ধোয়া ওঠা চা, গরম গরম সিঙ্গারা, শ্যামাই এবং কিসমিস মিশ্রিত দুধ। তার মুখে এক চিরচেনা মাতৃত্বময় হাসি। এই নে মা, তোদের জন্য নাস্তা। সারা সকাল কিছু মুখে দিসনি নাকি? আরে আন্টি, আপনি এখনো সে আগের মতোই সুন্দরী আছেন, একদম কলেজ লাইফের মতো ফ্রেশ লাগে আপনাকে। আরে মা, কি যে বলো, বয়স তো কম হলো না। আমার এখন নাতি নাতনি দেখার বয়স হয়ে গেছে। না আন্টি, সত্যি বলছি, আপনার মুখে সেই কোমল ভাবটা এখনো অটুট আছে। আপনি একদম সোনার মানুষ। সাইমার মা তাদের কথা শুনে মাথা নিচু করলেন, কিন্তু তার চোখে জল চিকচিক করলো। তিনি ট্রে টেবিলে রেখে বসে পড়লেন। আন্টি, একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস কর মা। শুনেছি আপনি নাকি অনেক ভাইকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন, মানে সাইমা আর সিয়ামের থেকেও। পুরো ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। অনেক চুপ করে তাকিয়ে আছে মামির দিকে। সাইমা মুখ নিচু করে আছে, কিন্তু তার চোখে আগুনের ঝিলিক, ঠিক যেন সেও অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তরের। মামি ধীরে ধীরে শ্বাস নিলেন। হ্যাঁ মা, আমি অনেককে খুব ভালোবাসি, হয়তো একটু বেশি। কারণ এই ভালোবাসাটা শুধু মায়ের না, এটা একটা প্রতিজ্ঞার ভালোবাসা। সবাই চুপ করে শুনছে। মামি আস্তে আস্তে কথাগুলো বলা শুরু করলেন, যেন তার মনের গভীর থেকে উঠে আসা একটা অদৃশ্য বেদনা ভেসে আসছে। অনিকের মা, ও ছিল আমার ছোটবেলার সেরা বান্ধবী। আমরা একসাথে স্কুলে গেছি, এক বেঞ্চে বসেছি, একসাথে চুরি করে আম খেয়েছি, একসাথে পরীক্ষার জন্য না পড়েই বকুনি খেয়েছি। ওই আমার প্রাণের মানুষ ছিল। আমরা স্বপ্ন দেখতাম একদিন এক বাড়িতে থাকবো, একসাথে রান্না করব, হাসবো, কাঁদবো। কিন্তু ভাগ্য আমাদের আরেকভাবে এক করলো। আমার বিয়ে হলো অনিকের মামার সাথে। আমার বান্ধবী তখন আমার ননদ হয়ে গেল। আমরা ভেবেছিলাম এই তো এখন জীবন আরো সুন্দর হবে, দুজন একসাথে সুখ আর ভালোবাসায় ভরা জীবন। মামি চোখ বন্ধ করলেন, অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিন্তু সুখ বেশি দিন টিকলো না মা। একদিন পিকনিক থেকে আমরা সবাই ফিরছিলাম, গাড়িতে হাসি ঠাট্টা চলছিল। হঠাৎ করে একটা ট্রাক সামনে এসে ধাক্কা মারলো। ঘর নিস্তব্ধ। সাইমা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে মায়ের দিকে। ওই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল। অনিকের বাবা সাথে সাথেই মারা গেল। আমি অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় আমার বান্ধবী আমার হাত ধরে কাঁদছে। ভাবি, আমার আর কেউ নেই। আমার ছেলে অনেককে তুই দেখে রাখিস, ও ছোট, ও তো আমার শেষ নিঃশ্বাস। বলেই সে বুকে হাত দিয়ে শ্বাস বন্ধ করে দিল। আমার চোখের সামনে আমার বন্ধু মরে গেল মা, আমার সামনেই। আমি তখন শপথ করেছিলাম অনিককে আমি আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবো। ওকে কখনো বুঝতে দেব না তার মা নেই। ও যেন সবসময় অনুভব করে তার মা এখনো বেঁচে আছে আমার রূপে।
মামি চোখ মুছলেন। তার কণ্ঠ শান্ত হলেও বুকের ভেতরে বেদনায় যেন পুরো ঘরে ছড়িয়ে পড়ল। তাই মা, অনেক শুধু আমার ছেলের মতন না, সে আমার আমানত, আমার বন্ধুর শেষ শ্বাসের দায়িত্ব। আমি ওকে হারাতে পারবো না, কষ্ট পেতে দিতে পারবো না। ও হাসলে আমি বাঁচি, ও কাঁদলে আমার জীবন অন্ধকার হয়ে যায়। সারা রুমে কেউ কথা বলল না, শুধু অনেক মাথা নিচু করে বসে আছে। তার চোখে লুকানো অশ্রু। সাইমা আস্তে করে তার মায়ের হাত ধরল, কিন্তু তার চোখে তখন একেবারেই আলাদা ঝিলিক। গভীর আবেগের পেছনে লুকিয়ে থাকা আরও গভীর এক রহস্যের ঝলক। কারণ সাইমা জানে অনেক শুধু মায়ের ভালোবাসার আমানত নয়, ও এখন তার জীবন, তার অধিকার, তার অপ্রকাশিত গোপন প্রতিজ্ঞা। রাতের নীরবতা ঘরে নেমে এসেছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ধীরে ধীরে মেঝেতে পড়ছে। অনেকে ডাইনিং টেবিলের কোণে বসে বই পড়ছে, মন অস্থির। প্রতিটা শব্দ তার চোখে ঢোকে না, মন উঠছে অন্যদিকে। সাইমা, তার হাসি, তার দৃষ্টির রহস্য। হঠাৎ সাইমা নীরবভাবে পিছন থেকে এসে অনেককে জড়িয়ে ধরল। অনেক চমকে উঠে দাঁড়ায়, বুকের ভেতরটা যেন থেমে গেল। জানিস, তোকে ছাড়া আমার শ্বাস আটকে যায়। এরপর সাইমা ধীরে ধীরে অনেককে গভীরভাবে জড়িয়ে ধরল। তার চোখে আগুন, ঠোঁটে কোণে লুকানো রহস্য। অনেক সামান্য পিছিয়ে গেল, ভেতরটা অস্থির লজ্জা আর দ্বিধায় ভরা। আপু, কি করছেন এসব? কেন জানিস না আমি তোকে ভালোবাসি? আপু, আপনার মামির কথা শুনতে পেলেন না? মামি আমাকে কত ভালোবাসে, কত বিশ্বাস করে। আপনি কি চাচ্ছেন আমি সেই বিশ্বাস ভেঙে দেই? তুই কি করবি আমি জানি না, কিন্তু আমার তোকে চাই। তোকে না পেলে আমি তোকে ছাড়বো না। এ বলে সাইমা অনেকের সামনে সে ঠোঁটের কাছ ঘেঁষে দাঁড়ালো এবং ধীরে ধীরে ঠোঁটের উপর হাত রেখে চুমু খাওয়ার ভান করলো। অনেক বুকের ভেতরে অজানা জোরে কেঁপে উঠল। অনেক ভেতর থেকে অনুভব করলো সাইমার ভালোবাসা শুধু কোমল নয়, তার দম বন্ধ করা, অধিকারী, রহস্যে ভরা। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। সাইমার চোখে কোণে দুষ্টামি নেই এবার, বরং গভীরতা, অধিকার আর এক প্রবল আত্মবিশ্বাস। অনেকের বুক ধড়ফড় করছে, কিন্তু সে নিজের সাহস জোগাড় করে দাঁড়িয়ে রইল। সাইমা ধীরে ধীরে এগিয়ে এসে অনেকের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে যেন ওর আত্মা ভেদ করে কথা বলতে লাগলো। আমি চাইলে এই মুহূর্তে তোকে নিজের করে নিতে পারি। আমার জোরে, আমার ইচ্ছেতে তোকে আটকে রাখা আমার জন্য একটুও কঠিন না। কথা বলতে বলতে ধীরে এক পা এগিয়ে আসে সে। অনেক পিছিয়ে যেতে চাইল, পেছনে দেওয়ালের সাথে আটকে যায়। কিন্তু আমি করব না, কারণ আমি চাই তুই নিজে থেকে আমার দিকে আসিস, নিজে থেকে আমার চোখে তাকিয়ে বলিস, সাইমা, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। এই অনুভূতি জোরে পাওয়া যায় না অনেক, তাই তোকে সময় দিচ্ছি। তা না হলে জোর করে তোকে কবেই আমার করে নিতাম। জোর করুন আর যাই করুন, আমি আপনার কিছুতেই হব না। আপনার জন্য আমার কোনো ফিলিংস নেই। আপনার পেছনে তো অনেক ভার্সিটির ছেলেরা ঘুরে, আপনি তাদের মধ্যে থেকে কাউকে একজন বেছে নিলেই হয়। এই কথা বলতেই সাইমার মুখমণ্ডল সঙ্গে সঙ্গেই বদলে গেল। তার চোখে ঝড়ের আগুন জ্বলে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। পরের মুহূর্তে সাইমা ফুঁসে উঠে বলল, চুপ, একদম চুপ। আমি কাকে আমার লাইফ পার্টনার বানাবো সেটা আমার সিদ্ধান্ত। আমার ভালোবাসা কাকে দেব সেটাও আমার নিয়ন্ত্রণে। আর তুই এরপর এই ধরনের কথা বললে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দিব। মনে রাখিস, তোকে বেছে নেওয়া আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। আর আমি যা একবার ঠিক করি তার থেকে কখনো পিছু হটি না। অনেক রেগে মুখ ফিরিয়ে নিল। সে চেয়েছিল কথাই বুঝিয়ে দূরে সরিয়ে দিতে, কিন্তু আজ সাইমার চোখে যে আগুন দেখল তা তাকে অস্থির করে তুলল। সে ভাবল, এ কেমন ভালোবাসা, যেখানে মমতা আছে আবার ভয়ও আছে? আপু কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এটা কোনো রহস্য যার পিছনে অন্য কিছু লুকানো? কেন আমি ওর চোখের সেই লুকানো ভয় আর গভীরতা বুঝতে পারছি না? সাইমা ধীরে পেছনে ঘুরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো তার চুলে পড়ে ঝলমল করছে। সে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, অনিক, তুই বুঝিস না আমি তোকে শুধু ভালোবাসি না, আমি তোকে আমার জীবনের শেষ অধ্যায় বানিয়ে ফেলেছি। তুই পালাতে পারবি না, কারণ তুই যখন আমার নয়নে ধরা পড়েছিস তখন থেকে তুই শুধু আমার। আজ সকালটা ছিল অন্য দিনের মতো নয়। ঘরের নীরবতা, কিন্তু বাইরের আকাশ যেন উজ্জ্বল আলো ছড়িয়ে দিয়েছিল। অনেক চোখ খুলতেই মনে হলো আজ তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। শরীরের অদ্ভুত এক চাপ, মন কেমন ভারী।
অনেক ধীরে উঠে গোছানো জামা পরল। তার চোখে অশ্রু ঝলমল করছে। সে বাইরে গিয়ে বাগানের পাশে ছোট্ট কবরের সামনে দাঁড়ালো। বাবা মা আজ আপনারা এখানে নেই, কিন্তু আমি আজও আছি আপনাদের স্মৃতি ধরে। আমি এখনো আপনাদের সন্তান, আপনাদের সারা জীবন মনে রাখবো। অনেক হালকা ঝুঁকে নিয়ে কবরের পেছনে বসে দোয়া করলো। মাথা নিচু করে নিজের অজান্তে চোখ ভিজে গেল। সে জানে আজ শুধু স্মৃতি নয়, দায়িত্ব তার কাঁধে। ঘরে ফিরে আসতেই দেখা গেল সাজানো হচ্ছে। সাইমার মা মিশ্র অনুভূতি নিয়ে এগোচ্ছিলেন, কিন্তু বড় আয়োজন সাইমার পক্ষে একা করা সম্ভব নয়, তাই বাবুচি রান্নার দায়িত্ব নিয়েছে। অনিক, তুই দেখবি সব ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, এত লোকের জন্য রান্নার ব্যবস্থা করা সহজ না। আমি সব দেখছি, রান্নার জন্য সব আনা হয়েছে, খাওয়ানো পানি সব ঠিক আছে। তাছাড়া মাদ্রাসার ছেলেরা আর ফকির মিসকিনদেরও খাওয়াতে হবে। ঘরে ঘরে লোক এসেছে। রান্নার ঘ্রাণে পুরো বাড়ি ভরে গেছে। অনেক রান্নার পাত্র, খাবারের পরিমাণ, ছেলেদের বসার ব্যবস্থা সব দেখছে। মাঝে মাঝে সে সাইমার দিকে তাকাচ্ছে। সাইমা লাজুকভাবে চোখ মেলাচ্ছে না, কিন্তু তার চোখে গোপন আনন্দ। আজকে অনেক কতই না বড় হয়ে গেছে। দেখছি সে কত যত্ন নিয়ে কাজ করছে। ওর চোখে আমার বাবার মতো মমতা আর আমার মায়ের মতো দায়িত্ববোধ। ধীরে ধীরে খাবার বিতরণ শুরু হলো। অনেক নিজে হাঁটতে হাঁটতে ছেলেদের পাশে গিয়ে খাওয়াচ্ছে। কেউ যদি কিছু না পায়, অনেক প্রথমে নিজেই খুঁজে বের করছে। দোয়া করি বাবা, জীবনে সুখী হও, তোমার মনের প্রত্যেকটি আশা পূরণ হোক। আমি চাই আমি যেখানেই থাকি বাবা মা যেন আমার জন্য দোয়া করে সব সময়। দুপুর হয়ে এলো। খাবারের পর সব ছেলেপেলেদের মধ্যে আনন্দ, হাসি, ধন্যবাদ আর কৃতজ্ঞতার শব্দ। অনেক এক এক করে সবাইকে দেখে নিশ্চিত হলো আজকের আয়োজন বাবা মায়ের স্মৃতির জন্য সুন্দরভাবে হয়েছে। সাইমা দূরে দাঁড়িয়ে অনেককে দেখছে, মনে মনে বলছে, আজ অনেক সত্যিই বড় হয়েছে। দায়িত্ববোধ, মমতা আর সাহস সব মিলিয়ে সে আমার চোখে শুধু ফুফাতো ভাই নয়, এক জীবনের অবিকল সঙ্গী। রাতের আকাশটা আজ অদ্ভুত নীরব। তারার আলো মিলান, বাতাসে এক ধরনের চাপা বিষণ্ণতা ভেসে বেড়াচ্ছে। ছাদের প্রাচীরের পাশে দাঁড়িয়ে অনেক চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে যেন আকাশের ওই অসীম গভীরে তার বাবা মা কোথাও আছে, তার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে নরম পায়ের শব্দ। সাইমা ধীরে এসে অনেকের পাশে দাঁড়ালো। চাঁদের আলো সাইমার চুলে পড়ে তাকে যেন অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে তুলছে। কিরে, মন খারাপ? হ্যাঁ, আজকে একটু বেশি কষ্ট লাগছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আপু। কেন, আমার মা কি তোকে ভালোবাসে না? কেন বাসবে না? আমি তো আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। ওনার কারণে তো আমি বেঁচে আছি। সাইমা হঠাৎ চোখ গরম করে একদম কাছে এগিয়ে গেল। তার কণ্ঠে দুঃখের সঙ্গে হালকা ঝাঁঝ মিশে আছে। তাহলে মন খারাপ করছিস কেন? তুই তো বাবা মা হারিয়ে আবার নতুন বাবা মাও পেয়ে গেছিস। আমার মা তোকে কতটা ভালোবাসে সেটা জানিস তো? তোকে ছাড়া তো থাকতেই পারে না। তুই তো একা না, তোর সব কিছু তো আছে, তাহলে কষ্ট কিসের জন্য? অনেক ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে রইল। চোখে জল এসে গেছে। সে কথা সামলাতে চাইল, যেন গলা আটকে গেল। কথা ঠিক বলেছেন আপু। মামা মামি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু বাবা মায়ের মৃত্যুবার্ষিকী বলে আজকে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, যে ভালোবাসাটা আমি পেয়েছিলাম জন্মের পর থেকে। যাদের কোলে মাথা রেখে ঘুমাতাম, যাদের হাত ধরে হাঁটতে শিখেছি, আজও মনে হয় তারা যদি বেঁচে থাকতেন। কথাগুলো শেষ করতে না করতেই চোখের কোণে জমে থাকা অশ্রু নিঃশব্দে ঝরে পড়ল। সাইমার দু চোখ নরম হয়ে এলো। সে ধীরে অনেকের কাঁধে হাত রাখল। বাবা মা চলে যায় না অনেক, তারা শুধু চোখ থেকে আড়াল হয়। তোকে যত্ন করে যে মানুষটা বড় করেছে, যাদের দোয়া তোকে রক্ষা করেছে, তারাই তোর বাবা মা হয়ে গেছে। আর তুই চাইলে আমি থাকবো পাশে, তোকে কাঁদতে দেব না। তোকে, তোর প্রতিটা কষ্টে আমি আগলে রাখবো, নিজের হৃদয়ের খুব গভীরে। অনেক ধীরে মাথা তুলল। যাদের আলোয় সাইমার চোখে এবার ভালোবাসার চেয়ে বেশি ছিল এক ধরনের আশ্বাস, যেন সে বলতে চাইছে, তুই একা না, কখনোই না। রাতের নীরবতা ছাদের কোণে যেন আরো গভীর হয়ে গেছে।
বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু সাইমার চোখে আগুন, দম বন্ধ করা উন্মত্ত ভালোবাসা। অনেক চুপচাপ দাঁড়িয়ে আছে, বুকের ভিতর এখনো বাবা মায়ের কথা আর আজকে স্মৃতি ঘুরপাক খাচ্ছে। হঠাৎ সাইমা ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠে হালকা চঞ্চলতা, চোখে দুষ্টামি আর মুখে হালকা হাসির ঝলক। অনেক হয়েছে মন খারাপ, এবার একটু আমাকে আদর করতো। কি বলছেন এসব আপু? এসব ঠিক না। হ্যাঁ ঠিকই বলছি, তোকে আদর খেতে আমার খুব মন চাইছে, আর তুই যদি চলে যাওয়ার চেষ্টা করিস। অনেক বুঝতে পারল সাইমা এখন দুষ্টামির মোড়ে। সে আনমনি ভাবল ছাদ থেকে একটু দূরে চলে গেলে ভালো, কিন্তু সাইমা তো ছাড়বে না। তুই পালাবি না। সাইমা অনেকের হাত ধরে টেনে নিল, অনেক পেছনে হাঁটতে চাইল, কিন্তু তার চেষ্টার আগে সাইমা সামনে এগিয়ে এসে ঠোঁটের কাছে মুখ ঘেঁষে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সাইমা ঠোঁটের উপর হাত রেখে অনেকের ঠোঁটের উপর ঠোঁট ডুবিয়ে দিল। অনেক বুকের ভিতর অজানা উত্তেজনা ও দ্বন্দ্ব অনুভব করলো। সে জানে সাইমার ভালোবাসা শুধু কোমল নয়, এটা অধিকারী, তীব্র আর দম বন্ধ করা রোমান্টিক আবেগে ভরা। আপু এসব কিন্তু আমি চাই শুধু তুই আমার কাছে থাকিস, স্বেচ্ছায় নিজে থেকে, আর বাকি সব সময় আমার সাথে থাকবি। ছাদের শান্ত আকাশের নিচে চাঁদের আলো তাদের চারপাশে নরম ছায়া ফেলছে। রাতটা যেন শুধু তাদের একটা ঘনিষ্ঠ মুহূর্ত, যেখানে ভালোবাসা, দুষ্টামি আর রহস্য একত্রে মিশে গেছে। কিছুদিন পরে দুপুরে রোদ সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল, আর ঘরের বাতাসে একটা ছোট্ট উত্তেজনা মিশে আছে। অনেকের হাতে এখন সেই খুশির খবর, তার ইন্টার পরীক্ষার রেজাল্ট। সে খোলা চিঠি ধরে তাকালো, চোখে আনন্দর ঝলক। জিপিএ 5 এ কি সত্যি হলো? আর ঠিক সেই মুহূর্তে সাইমা এসে বসলো, চোখে একটু উন্মাদনা, ঠোঁটে চমকানো হাসি। কিরে কি হলো, রেজাল্ট দেখলি নাকি? হ্যাঁ আপু, আমি জিপিএ 5 পেয়েছি। তাহলে তোকে আমি আমার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। আমার কাছে থাকবি, বাইরে যাবি না। না আপু, আমি অন্য ভার্সিটিতে পড়তে চাই। সাইমা চোখ রাঙিয়ে দাঁড়িয়ে রইল, তার মুখে রাগ, চোখে আগুন। খবরদার, তোকে আমি আমার আশেপাশেই রাখবো। অন্য কোথাও গেলে দেখা যাবে অন্য মেয়ে আবার তোকে পটিয়ে নিয়েছে, তখন আমার কি হবে বলতো? ঠিক সেই সময় সাইমার মা এসে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ সাইমা, অনেককে তোর ভার্সিটিতে ভর্তি কর। তোর সাথে থাকলে আমারও একটু টেনশন কমবে। অনেকের চোখ বড় হয়ে গেল, মনে মনে সে হেসে ফেল। অনেক নিজের মনে মনে বলল, আরে মামি, আপনার টেনশন কমবে, আর আমার টেনশন সেটা আরও বেড়ে যাবে। তুমি তো বাঘের কাছে বকরি বর্গা দিচ্ছ, এই বাঘ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাইমা পাশ দিয়ে চলে গেল, চোখে দুষ্টেমি আর ঠোঁটে লুকানো এক অদ্ভুত হাসি। অনেক বুঝলো এখন থেকে তার বিশ্ববিদ্যালয়ের দিনগুলো সহজ হবে না। সাইমা তার প্রতি নজর রাখবে, তার চারপাশে সবসময় সতর্ক দৃষ্টি থাকবে। সকালটা উজ্জ্বল। সাইমা অনেককে নিয়ে তার ভার্সিটিতে যাচ্ছিল, বাইকের পিছনে বসে। অনেকের চোখেও লাজ, আর সাইমার চোখে দুষ্টামি, উচ্ছ্বাস। বাতাসে লাফালাফি করছে উচ্ছ্বাস আর একটু উত্তেজনা। কিরে, অনেককে কেন এনেছিস সাইমা? ওকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, আর অবশ্যই আমার কাছেই থাকবে। ও মানে তুই তো ওকে নিজের কাছে রাখতে চাইছিস? ঠিক ধরেছ, হ্যাঁ আমি নিজের কাছে রাখতে চাইছি। সরি, কিন্তু সত্যি বল, তুই কি ওকে একটু বেশি কাছে রাখতে চাস নাকি? হ্যাঁ একটু বেশি, শুধু তাই নয়, ওর জন্য আমি সব খেয়াল রাখবো। ও অন্য কোথাও গেলে আমি ঠিক থাকতে পারবো না। অনেক মাথা নিচু করে চুপচাপ শুনছে। সে জানে সাইমা কেবল দুষ্টামি করছে না, বরং নিজের সাহসী ভালোবাসা দেখাচ্ছে। আরে মামি, এই বাঘ সত্যি আমার পাশে থাকছে, আমার টেনশন কমবে না, বাড়বে। দুপুরে রোদ তখন পুরো ক্যান্টিনে ভরে গেছে। ছাত্রছাত্রীরা ব্যস্ত, কিন্তু সাইমা তার দৃষ্টিতে একেবারে আলাদা করে রেখেছে। সে অনেককে টেনে নিয়ে ক্যান্টিনের ভিতর প্রবেশ করলো। আরে কি করছেন আপু? মানুষ দেখলে কি বলবে? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই জানুক তুই শুধু আমার, এতে আমারই সুবিধা হবে। কেউ তোকে লক্ষ্য করবে না। অনেক একটু হক চুকিয়ে রইল, চোখে লজ্জা, মনে দ্বিধা, কিন্তু সাইমার দৃঢ় দৃষ্টি তাকে থামতে দিল না। আপু, আপনার সাথে সাথে আমার মান সম্মান নষ্ট করে দিবেন? মান সম্মান
ভালোবাসলে কারোর মান সম্মান নষ্ট হয় না, বরং মানুষ বোঝে যে ভালোবাসে সে যত্নেও রাখে। আর তুই আমার কাছে থাকলে কেবল আমি যে খেয়াল রাখবো। অনেক চোখ মেলে তাকালো, মনে মনে বুঝতে পারলো সাইমা শুধু দুষ্টামি করছে না, সে সত্যি তার প্রতি যত্ন, ভালোবাসা আর অধিকার দেখাচ্ছে। এখন তোকে খাওয়াবো, তারপর দেখবো কে কার দিকে তাকাচ্ছে। আমার কাছে থাকলে কেউ তোকে চোখের খোঁচা দিতে পারবে না। ক্যান্টিনের ছোট তৈরি টেবিলটার পাশে সবাই মিলেমিশে বসে আছে। ভিড়ের মধ্যে সাইমা আর অনিকের এক আলাদা নীরবতা, একটু লজ্জা, একটু উচ্ছ্বাস। সাইমা প্লেটে একটু চপ, একটু ভাত তুলে কাঁধে হাত রেখে অনিকের সামনে নিয়ে কাছে দাঁড়ালো। হা কর, খেয়ে নে। আপু না, আমি নিজেই খেয়ে নিব। না, আজ আমি খাইয়ে দেব। অনেক রুমাল দিয়ে হাত মুছল। সাইমা চিমটি করে ভাত তুলে তার চামচে তুলে দিল। অনেক চুপচাপ চামচটা ধরে অবচেতনভাবে মুখে দিল। ক্যান্টিনের গুঞ্জন, তরুণদের কথা সব যেন দূরে সরে যাচ্ছে। এই ছোট কাজটাই আজ তাদের কাছে বড় এক সৌভাগ্যের মুহূর্ত। হঠাৎ করে সাইমার 3 বান্ধবী এসে পাশ বরাবর দাঁড়ালো। তারা দেখলো সাইমা কি করে যত্নে অনেককে খাইয়ে দিচ্ছে। সবাই একই সঙ্গে হেসে উঠল। বাবা, এত ভালোবাসা! খাইয়ে দিচ্ছিস? সাইমার হাসি ধরে না, বরং চোখে হালকা লাজ, ঠোঁটে মিষ্টি এক অভিব্যক্তি। সে প্লেটটা সামলিয়ে অনেকের কাছে একটু এসে বলল, হ্যাঁ, আমি অনেক ভালোবাসি ওকে। তুই তো, তাই তো খেয়াল রাখি। ও আমার কাছে থাকলে আমার মনে শান্তি পায়। আপু তুই কোনো কথা বলবি না, আমি যা বলবো তাই হবে। বিকেলে রোদ তখন হালকা সোনালি হয়ে গেছে। ক্যান্টিনের রমরমা ছাড়িয়ে ঘরে শান্তি কিছুটা ফিরে এসেছে। বাড়ি সাইমার মা রান্নাঘরের কাজ সামলাচ্ছেন, আর অনেক কিছুটা ক্লান্ত। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে যাচ্ছে। কি রে অনি, ভার্সিটি কেমন গেল আজকে? ভালো মামি, সব ঠিকঠাক হয়েছে। আচ্ছা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। অনেক মাথা নাড়ল আর উপরে চলে গেল। নিজেকে সামলাতে ফ্রেশ হওয়ার সময় নিচ্ছিল। আর তুইও তো অনিককে একদমই পছন্দ করিস না, এখন তো নিজের ভাইয়ের মতোই ভালোবাসিস, এটা দেখে ভালো লাগলো। সাইমা কোনো কথা বলো না, শুধু রহস্যময় হাসি ফোটালো, চোখে একটা অদ্ভুত জলজলানি। তারপর ধীরে ধীরে চলে গেল। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, বাতাসে একটা অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতিও অপেক্ষায় আছে কিছু ঘটার। অনেকের ঘরের দরজা আস্তে আস্তে খুলে গেল। হালকা চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে ঠিক তখনই প্রতিফলিত হলো সাইমার গায়ে পরা সোনালি শাড়ির উপর। তার লম্বা চুল খোলা, ঠোঁটে মিষ্টি লাল রং, চোখে গভীর কাজল, যেন সে রাতের রানী হয়ে দাঁড়িয়ে আছে। আপু এত রাতে আপনি কেন? কথা শেষ করার আগেই অনেক থমকে গেল। তার চোখ খিচে আসতেই চাইল সাইমার দিক থেকে, কিন্তু পারল না। সাইমাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। বুকের ভেতর ধরপড় শব্দ যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। সাইমা নরম কণ্ঠে অনেকের দিকে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অনিক, আমাকে একটু ভালোবাস না। আমি যে দিনের পর দিন তোর চোখে ভালোবাসা খুঁজে ফিরছি। আমি কি এতই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? আপনি খারাপ না আপু, আপনি তো অনেক ভালো, কিন্তু তাও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই আমাকে ভালোবাসতে পারবি না? অনেক চোখ তুলে তাকালো। সাইমার চোখে কেবল ভালোবাসা, আকাঙ্ক্ষা আর অদ্ভুত এক টান। সেই দৃষ্টিতে যেন পুরো পৃথিবী থমকে গেল। অনেকের সমস্ত শক্তি, সমস্ত বাধা হঠাৎ করেই যেন গলে যেতে লাগলো। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি যেন নিজেই বেরিয়ে এলো। অনেক ধীরে ধীরে উঠে দাঁড়ালো, 1 পা 2 পা করে সাইমার সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের শ্বাস এক সূত্রে বাঁধা। সাইমার বুকে ওঠানামা স্পষ্ট, অনেকের ঠোঁট কাঁপছে। হঠাৎ অনেক এগিয়ে এসে সাইমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সময় যেন থেমে গেল। সাইমা পরম মায়ে অনেককে জড়িয়ে ধরল। তার হাত আঁকড়ে আছে অনেকের গলা, চুলের ভেতর আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। অনেক অনুভব করলো এই ভালোবাসা কোনো খেলা নয়, এটা তার হৃদয়ের গভীরে ঢুকে পড়েছে। আমি তোর, শুধু তোরই। আজ থেকে চিরদিন তুই আমার। আপু না, সাইমা, আমি আর পারছি না নিজেকে আটকাতে।
আমি তো চাই তুই নিজেকে না আটকাস, আমাকে উজাড় করে ভালোবাস তুই। অনেকের ভেতরে সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। সাইমার প্রতি অদ্ভুত এক মায়া, প্রেম আর আকর্ষণ তাকে গ্রাস করে ফেল। সাইমা চোখ বন্ধ করে অনেকের আদরে হারিয়ে গেল, যেন এই মুহূর্তটাই তার বহুদিনের অপেক্ষার পূর্ণতা। রাত তখন গভীর, ঘরটা এক অদ্ভুত নীরবতায় ভরা। অনেক আর সাইমা দুজনেই একে অপরের চোখে হারিয়ে গেছে। হৃদয়ের সমস্ত বাধা, লাজ আর দ্বিধা সেই মুহূর্তে ধুয়ে গেছে। কেবল রোমান্টিক উত্তেজনা আর ভালোবাসা অবশিষ্ট। আপু, মামি যদি জানলে খুব কষ্ট পাবে। না মা, কষ্ট পাবে না, বরং খুশি হবে, কারণ সারা জীবন তুই মায়ের কাছে ছেলের মতো থাকছিস। জানলে খুব খুশি হবে। অনেক একটু থমকে গেল। হঠাৎ মনে হলো এই মুহূর্তে সাইমা শুধু তার ভালোবাসা নয়, তার ভেতরের বিশ্বাসও দেখাচ্ছে। আর একটা কথা বল, আমাকে কেমন দেখাচ্ছে? অপরূপ সুন্দরী, তোমার এই সৌন্দর্য দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। তুমি সত্যি অসম্ভব সুন্দরী। শুধু সৌন্দর্য, আমার ভালোবাসার যত্নও দেখছিস তো? দেখছি। আর শুধু সৌন্দর্য নয়, তোমার ভালোবাসার গভীরতা আমাকে সম্পূর্ণভাবে আটকে দিয়েছে। আমি আর পালাতে পারছি না। এবার আর পালাবার কোনো দরকার নেই। তুই আমার কাছে আছিস আর আমি তোর কাছে। এই মুহূর্তে সব ঠিক আছে। আপু, তুমি সবসময়ই আমার এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ হবে। আর তুই হবি আমার চিরদিনের জন্য। সাইমা আবার অনিকের একদম কাছে চলে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। গভীরভাবে কিস করতে থাকলো তাকে। অনিক আর নিজেকে আটকালো না, সেও সাইমার সাথে তাল মিলালো। এক হাত দিয়ে দিল সাইমার শাড়ির ভিতরে। সাইমা একটু কেঁপে উঠল। অনিক থামলো না। সে আস্তে আস্তে একটু বেশি করে স্পর্শ দিতে থাকলো সাইমাকে। পুরোপুরি নিজের বয়সে এনে ফেললো অনিক। সারা রাত দুজন দুজনের কাছে থাকলো, গল্প করলো, ছোট ছোট ভালোবাসায় ভরিয়ে থাকলো একে অপরকে। সকালবেলা রোদ ঢুকেছে অনিকের রুমের জানালা দিয়ে। অনেক বই পড়তে বসেছে, কিন্তু মনে মনে ভীষণ ব্যস্ত। হঠাৎ দরজা খোলার শব্দ। ভাইয়া, কি করছো এখানে? কিছু না, বই পড়ছিলাম। সিয়াম চোখে কৌতূহল অনিকের গলার দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তোমার গলায় কি দাগ? মনে হচ্ছে কেউ কামড় মেরেছে। অনেক মুহূর্তে লাজ আর দ্বিধায় মিশ্রিত অনুভূতি পেল। মনে হলো এ তো সাইমা। ওই রাতের ঘটনা মনে পড়ছে। আরে কিছু না, রাতে পোকামাকড় দিয়েছিল, চুলকাতে চুলকাতে এরকম ফুলে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা মানুষের কামড়ের দাগ। আরে না রে বোকা, মানুষকে কামড়াবে? এই বাসায় কি পিচ্চি পোলাপান আছে নাকি? পিচ্ছি নাই তা কি হয়েছে, বুড়ি তো আছে। অনেক হঠাৎ বুঝে গেল সিয়াম আসলে সাইমার কথাই বলেছে। সে হালকা হেসে বলল, তুই খুব দুষ্টু সিয়াম। আপুর থেকে কম আছে। অনেক চুপচাপ বুকের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলো। স্যামের ছোট্ট কথায় সাইমার রাতের দুষ্টামি যেন আরও গভীরভাবে তার মনে বাসা বাঁধল। সকালটা সাধারণ মনে হলো, অন্তরের সব বাধা, লাজ আর রোমান্টিক উত্তেজনা যেন নতুন মাত্রা পেল। সকালটা হালকা রোদে ভরা। ভার্সিটির হলো মানুষের ভিড় একটু বেশি। সাইমা তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে ক্লাসের দিকে এগোচ্ছে। চোখে হালকা ঝলক, এক ধরনের রহস্যময় আত্মবিশ্বাস। অনেক তার নিজের কাঁধে ব্যাগ ধরে চুপচাপ হাঁটছে। চারপাশে আলো আর মানুষের গুঞ্জন যেন তার মনকে ব্যস্ত করছে। হঠাৎ হঠাৎ এক মেয়ের কণ্ঠ তার কানে ভেসে এলো। হাই, আমি নীলা। তুমি কি আমার বন্ধু হবে? না, দরকার নেই, আমার আপু রাগ করবে। কেন? তুমি কি আমার আপুকে ভয় পাও? হ্যাঁ, একটু একটু ভয় তো পাই। আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার বন্ধু হব, আর কিছু নয়। তার কথা বলতে বলতে ধীরে ধীরে কাছাকাছি এলো। নীলার হাসি আর বন্ধুত্বপূর্ণ আচরণে অনেক একটু সহজলভ্য হয়ে গেল। কিন্তু সেই সময় সাইমার চোখ সব দেখছে। এক ধরনের ছল, এক ধরনের আগ্রাসী কৌতূহল। সাইমা হাসি ধরে ধরে ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠের সতর্কতা নিয়ে বলল, এই মেয়ে, তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই? তুমি ওর সাথে কি করছো? কিছু করি না আপু, জাস্ট ফ্রেন্ড হতে এসেছি। মনে রাখিস অনিক, আমি সব সময় তোর কাছে আছি। কে কি করবে সেটা আমি দেখব। আরে আপু, আমি শুধু ফ্রেন্ডই হব, আর কিছু না।
সাইমা একটু দূর থেকে তাকিয়ে দেখলো মেয়েটার চেহারা মোটামুটি শ্যামলা, সৌন্দর্য বেশি নয়। হৃদয়টা হালকা হেসে উঠল। অনেক কখনোই এই মেয়েকে পছন্দ করবে না। ঠিক আছে, শুধু ফ্রেন্ড হবে, আর বেশি কিছু না। ধন্যবাদ আপু। সাইমা তারপর ক্লাসের দিকে চলে গেল। তার ধীরে ধীরে পা ফেলার ছন্দ যেন অনেকের মনকে আরো ব্যস্ত করে দিল। তুমি না বললে তোমার আপু রাগী? আমি তো দেখলাম কিন্তু ভালোই। আপু শুধু আমার উপরে রাগ দেখায়। তারপর তারা দুজন ভালোভাবে পরিচিত হয়ে নিল। টুকটাক গল্প করতে করতে ক্লাসে চলে গেল। বিকেলে নরম রোদে ভার্সিটির গেট পেরিয়ে দুজন একসাথে হাঁটছে। সাইমা মাথায় ওড়না একটু আট করে মাথায় তুলল, আর অনেক তার ব্যাগ এক কাঁধে ফেলে অনেক দূর আকাশে তাকিয়ে হাঁটছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ, আর পথ যেন তাদের কথা শুনে থমকে আছে। কিরে, তোর নতুন বান্ধবী কেমন? আজ তো দেখে অনেক গল্প জমে গেল। আছে মোটামুটি, তবে একটু বেশি কথা বলে। কথাটা বলেই অনেক মুখটা গম্ভীর করার চেষ্টা করলো, কিন্তু সাইমার চোখের দিকে তাকাতেই তার নিজেরই হাসি পেয়ে গেল। তুই আবার কথার প্রেমে পড়ে যাস না যেন। যারা বেশি কথা বলে সেসবের প্রেমে পড়লে আমার কিন্তু ভালো লাগবে না। আরে কি বলো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। সাইমার চোখে হঠাৎ এক ধরনের নরম আলো জ্বলে উঠল, তার ঠোঁটে লাজুক হাসি। সাইমা বুক ভরে শ্বাস নিয়ে গলা নরম করে বলে, ঠিকঠাক বলেছিস তো? আমার ছাড়া কিছু ভাবার চেষ্টা করলে মনে রাখিস আমি তোকে ছাড়বো না। বাদ দাও এসব। আমি যদি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবি তাহলে আমার নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হবে। সাইমা হালকা করে তার হাতটা অনেকের হাতে রেখে বলল না কিছু, কিন্তু সেই স্পর্শে অনেকের বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে তারা দুজন ছোট ছোট সব কথা বলতে লাগলো। শৈশবের গল্প, ভবিষ্যতের স্বপ্ন, একসাথে থাকার প্রতিশ্রুতি। আকাশে তখন সোনালি আলো মিশে নীল হতে শুরু করেছে। অনেক, যদি কোনো দিন আমি তোকে রাগ করে কষ্ট দেই, তখনও যেন তুই আমার হাতটা ছাড়িস না। আমি শুধু হাত না, তোমার হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি রাগ করো, বকাবকি করো, তবু আমার পাশে থাকলেই আমি ঠিক আছি। সাইমার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। দুজনে কথা বলতে বলতে কখন যে তারা বাড়ির গেটের সামনে পৌঁছেছে টেরি পায়নি। সন্ধ্যার আলো ঘরের ভেতরে ঢুকতে উঠানে কড়া নাড়ার শব্দ হলো। সাইমা আর অনেক দরজা খুলে দাঁড়াতে চমকে উঠল। দুটি সাদা চুলের মানুষ, বয়সের ভারে নুয়ে যাওয়া মুখে মমতার রেখার পাশাপাশি অপরাধবোধের স্পষ্ট ছাপ। তারা অনেকে দাদা দাদি। কেমন আছিস সোনা ভাই? আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি, কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? তোকে দেখতে এসেছি ভাই, অনেকদিন তো দেখা হয় না। আমাকে কারো দেখার প্রয়োজন নেই। যখন আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন তো কেউ দেখতে আসেননি। তখন তো আপনাদের দুনিয়ার ব্যস্ততা শেষ হচ্ছিল না। সোনা, তখন সময়টা ছিল ভিন্ন। আমরা পারিনি বলে তোকে দূরে ঠেলে দেইনি। আজ আমরা তোকে বুকে জড়িয়ে নিতে এসেছি। জড়িয়ে নেওয়া এখন আর প্রয়োজন নেই দাদি। যখন আমি রাতের পর রাত কাঁদতাম, মাকে ডাকতাম, বাবাকে খুঁজতাম, তখন তো কেউ ছিল না। তখন এই ঘর আর এই মানুষগুলো আমাকে আগলে রেখেছে। আজ আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আপনাদের দয়া আমার দরকার নেই। ভাই, ভুল হয়েছিল। আমরা বয়স্ক মানুষ, ভুল বুঝছিলাম। তোকে আমরা যতটা ভালোবেসেছি। ভালোবাসা? মানুষকে ভালোবাসলে তাকে একা রেখে যায়। আমার মা বাবার মৃত্যুর পর আমি অনাথের মতো কাঁদছি। সারা গ্রামে আমি ছিলাম পরিত্যক্ত। তখন আমার মামা মামি আমাকে বুকে আগলে নিয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি কোনো দায় নেই আমার। সোনা, অন্তত একবার আমাদের ক্ষমা করে দে। না, দয়া করে চলে যান। আমার আপন বলে যদি কাউকে মানি তারা এই ঘরে আছে, আপনারা নয়। সাইমা পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সব কিছু দেখছিল। তার বুক দুর্বদ্ধ যন্ত্রণায় ভারী হয়ে উঠল। দাদা দিদি চোখ মুছতে মুছতে উঠোন পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় চলে গেলেন। বাসাটা যেন আচমকা ভারী হয়ে গেল। উঠোনে গভীর নীরবতা নেমে এলো। হয়তো অনেকের কথাগুলো ছিল কঠোর, কিন্তু সেই কঠোরতার ভেতর লুকিয়েছিল বহু বছরের ক্ষত, অবহেলার দগদগে ঘা। আর ঠিক সেই মুহূর্তে অনেক বুঝল, কখনো কখনো রক্তের সম্পর্ক নয়, মমতার স্পর্শে হয় প্রকৃত আপনজন। ডাইনিংয়ে নীরবতা ভেঙে ধীর পায়ে এগিয়ে এলেন অনেকের মামি। তার চোখে দুশ্চিন্তার ছাপ,
কণ্ঠে মাতৃত্বের কোমলতা। বাবা, বড়দের সাথে এমন করে কথা বলা উচিত না। ওনারা তো কষ্ট পেয়ে চলে গেলেন। যাই হোক, ওনারা তো তোমার রক্তের আত্মীয়। এইভাবে অপমান করা ঠিক হয়নি সোনা। মামি, যখন আমার বুক ফেটে কাঁদতাম, যখন হাত বাড়িয়ে একটা আপন মানুষ খুঁজতাম, তখন কে ছিল আমার পাশে? আমার বাবা মা চলে যাওয়ার পর তো পুরো পৃথিবী আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কেউ একজনকে এসে বলেছিল, সোনা কাঁদিস না, আমি আছি। মামি চোখ নামিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সাইমা পাশে নীরবে সব শুনছিল। অনেক আরো কাছে এসে কণ্ঠে ভারী করে বলল, মামি, ছোটবেলায় স্কুলে আমাকে নিয়ে কেউ এগোয়নি। ঈদের দিন আমি একা জানালার পাশে বসে থাকতাম। আমার দিকে তাকানোরও কেউ ছিল না, শুধু আপনি আর মামা ছাড়া। আজ আমি যেদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছি, সেদিন যদি তারা এসে বলে ভালোবাসি, সেটা কি আমার হৃদয় মেনে নেবে? তবুও বাবা, বড়দের সম্মান রাখতে হয়। ক্ষমা করতে শেখা মানুষের বড় গুণ। অনেক মাথা নাড়ল, কিন্তু আগের থেকেও গভীর হলো। মামি, আমি সম্মান দিতে পারি, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসা আর বিশ্বাস করতে পারি না। আপনাদের ছাড়া আর কারো কাছে আমার কোনো দায় নেই। আপনারাই আমার সব। আমার মা যদি থেকে যেত তাহলে হয়তো কাউকে বঞ্চিত বলা যেত, কিন্তু আজ আপনি আমার মা, মামা আমার বাবা। এই ঘরই আমার আশ্রয়। বাকিরা এখন কেমন অনুভব করছেন সেটা তাদের ভাগ্য। আমার হৃদয় আর কষ্ট সইতে পারবে না। কথাগুলো শুনে মামি আর কিছু বলতে পারলেন না। তিনি বুঝলেন অনেকের ক্ষত এখনো শুকায়নি। অনেক ধীরে ধীরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। পেছনে দাঁড়িয়ে সাইমা তার দিকে তাকিয়ে রইল, চোখের গভীরে বেদনার মিশ্র অনুভূতি। একদিকে অনেকের প্রতি গর্ব, অন্যদিকে তার আত্মিক যন্ত্রণার বুক কেঁপে উঠল। সেদিন রাতের আকাশটাও যেন অনেকের মনের মতোই নিঃশব্দে আর ভারী হয়ে রইল। ভার্সিটির ক্যাফেটেরিয়ায় এক কোণে হালকা রোদ আর ছাত্রছাত্রীদের গুঞ্জনের মধ্যে অনিক আর নীলা বসে আছে। নীলা হঠাৎ হাসি চেপে ধরে রাখতে না পেরে মুখ খুলল। আরে অনেক, তোমার বোনকে কিন্তু হেব্বি সুন্দর দেখতে। আমি বরং এক কাজ করি, আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিয়ে দিই। অনেকের চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। সে ভেবেছিল সোনার মতো অনেক কিছু আছে, কিন্তু এই তার নিজের গার্লফ্রেন্ডকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা শুনে সে চমকে উঠল। কি আজব মেয়ে রে বাবা। আরে কি হলো, কিছু বলছো না কেন? আরে বাবা, এত কথা বলো কেন? কই এত কথা বলছি, আমি তো কাজের কথা বলছি। হয়েছে, তোমাকে আর কাজের কথা বলতে হবে না। কেন, আমার প্রস্তাব তোমার পছন্দ হয়নি কি? আরে বাবা রে, ওটা আমার বোন না, ওটা আমার গার্লফ্রেন্ড। কি, তোমার সিনিয়র গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার সিনিয়র গার্লফ্রেন্ড। নীলা কিছু বলতে পারল না। ক্যাফেটেরিয়ার হালকা বাতাসে অনেকের চোখে মিশে থাকা দৃঢ়তা, সাহস আর এক অদ্ভুত রোমান্টিক ভাব সেখানে যেন নীলা উপলব্ধি করল। কেউ কেউ এমনও আছে যাদের কাছে নিজের জিনিস শুধু নিজেরই। অনেক, তোমার কপাল তো সেই, তুমি একটা এত সুন্দর সিনিয়র গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ। আমি জুটাই নাই, আপু আমাকে চয়েস করেছেন। আপুর মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে, না হলে ভার্সিটিতে এত সুন্দর সুন্দর সিনিয়র ছেলে থাকতে তোমার মধ্যে কি দেখলো? হ্যাঁ, আমিও তাই ভাবি মাঝে মাঝে। মানে তুমি নিজেই নিশ্চিত না তোমার কি গুণ আছে? কিন্তু একটা সত্যি, আপু আমাকে অনেক ভালোবাসে, আর আমিও আপুকে ভীষণ ভালোবাসি। নীলার হাসি হঠাৎ থেমে গেল, কারণ অনেকের চোখে যে অনুভূতির গভীরতা ফুটে উঠল ওটা মজা করার মতো ছিল না। সত্যি ভালোবাসিস আপুকে, নাকি আপু তোকে জোর করে ভালোবাসতে বাধ্য করছে? না, আপু কখনো জোর করে না। উনি শুধু আমাকে এমনভাবে আগলে রাখেন যে তার হাত ছাড়া অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। বাহ ভাই, রোমান্সটা তো দেখে অনেক গভীর পর্যায়ের। আপু আমার জন্য রাগ করে, ভালোবাসে, ঝগড়া করে, সবকিছু মিলিয়ে যেন পুরো একটা জীবন। নীলা এবার হাসল, কিন্তু সেই হাসিতে আগে দুষ্টামি ছিল না, ছিল একরাশ মুগ্ধতা। আচ্ছা, এর জন্যই বুঝি তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাও না? তুমি তো পুরাই সাইমা মায়ার হাতে আটকানো পাখি। আটকানো বলো না, সেখানে আমার স্বর্গের দরজা খোলা থাকে। রাতের খাবার সেরে দুজন বারান্দার দোলনায় পাশাপাশি বসে। হালকা বাতাস বইছে, চারিদিক নীরব, শুধু দূরে কোথাও কুকুর ডাকছে মাঝে মধ্যে।
সেই নীরবতার মাঝখানে অনিক ও সাইমার কথার কর্ণধারা বয়ে যায়। সাইমা হাসি চেপে একটু সন্দেহের ভান করে বলে, বাবা, যেই তোকে একটু ছেড়ে দিলাম অমনি দেখছি নতুন বান্ধবীর সাথে খুব জমিয়ে হাসি ঠাট্টা চলছে। আপু তুমি ভুল বুঝছো, আমি তো শুধু মানবিক দায়িত্ববোধ থেকে কথা বলছি। আমার তো আর তোমার বাইরের কারো দিকে তাকানোর সাহস নেই। বাহ বাহ, তখন যে তোর গলা ফাটিয়ে হাসি আসছিল, সেই হাসি কি মানবিক দায়িত্ব ছিল? আরে তুমি ওর কথা শুনলে তুমিও হাসতে হাসতে শেষ হয়ে যাবে। কেন, কি বলেছে ও? অনেক একটু নাটকীয় ভঙ্গিতে দূরে তাকিয়ে বলে, আরে ও তো তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ওর ভাইয়ের সাথে। সাইমা এক মুহূর্ত থমকে থাকে, তারপর হঠাৎ হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতেই, পাগল, তোর বান্ধবী তো দেখে খুবই মজার। তুমি ঠিকই ধরেছ, ও মজার ফানি, আর কথা বলতে শুরু করলে তো শ্বাস নেওয়ার টাইম পাওয়া যায় না। তাহলে সাবধানে, বেশি মজা পেয়ে যেন আবার ওর দিকেই না উড়ে যাস। অনেক সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে সাইমার হাতটা নিজের হাতে নিয়ে বলে, আমি উড়বো তোমার দিকেই, কারণ আমার পৃথিবী, আমার শান্তি, আমার আনন্দ, সব কিছু তুমি। বেশি বেশি করলে কিন্তু আমি বিশ্বাস করব না। তুমি চাইলে আমি শপথ করে বলতে পারি, আমি যদি কাউকে হাসাই সেটা শুধু তোমার মুখে হাসি ফোটানোর প্র্যাকটিস। সাইমা গভীর নিঃশ্বাস ফেলে চোখে একটু লজ্জার ছায়া এসে পড়ে। সে অনেকের কাঁধে মাথা রেখে বলে, কথা বেশ বলতে শিখেছো দেখি, তবে সেটা তোমার জন্য খারাপ কিছু নয়। আমি চাই তুমি পুরো পৃথিবী হাসাও, তবে আমার প্রতি ভালোবাসাটা যেন শুধুই আমারই থাকে। সেটা তো আমার দম বন্ধ হোক বা পৃথিবী থেমে যাক, কখনো বদলাবে না। তুমি আমার কপালে লেখা সারা জীবনের সুখ। রাতের বাতাসটা যেন হঠাৎই থমকে গেল। চারপাশের নীরবতায় ভেতর শুধু তাদের দুজনেরই নিঃশ্বাসের শব্দ মিশে আছে। দোলনাটা মৃদু কাঁপছে, চাঁদের আলো এসে পড়েছে সাইমার মুখে। তার চোখে লাজুক ঝিলিক, ঠোঁট কাঁপছে আস্তে আস্তে। অনেক ধীরে ধীরে হাত বাড়িয়ে সাইমার মুখের দুপাশে আলতোভাবে ধরে ফিসফিসিয়ে বলে, আমি তোমাকে আর কথা দিয়ে বোঝাতে চাই না, আমি চাই তুমি অনুভব করো আমি কতটা তোমার। সাইমার গলা শুকিয়ে আসে। সে কিছু বলার আগে অনেক তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে সাইমা হতবাক হয়ে হালকা শ্বাস ফেলে কেঁপে ওঠে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার সমস্ত স্নায়ু যেন গলে যেতে শুরু করে। সে চোখ বন্ধ করে আস্তে করে অনেকের জামার কলার শক্ত করে ধরে। অনেকের ঠোঁটের উষ্ণতা তার অন্তরাত্মা পর্যন্ত পৌঁছে যায়। অনেক আরও গভীরভাবে চুমু খেতে থাকে। একটা মিষ্টি অনুভূতি ঢেউ দুজনকে ডুবিয়ে দেয় নিঃশব্দ আবেগে। শ্যামা মৃদু কণ্ঠে অনেকের ঠোঁট ছেড়ে বলে, তুমি এভাবে হঠাৎ? অনেক নিঃশ্বাস ফেলে তার কপালে ঠোঁট ছোঁয়, ফিসফিস করে বলে, আমি আর ধরে রাখতে পারছিলাম না। তুমি যত আমার থেকে দূরে সরে যাও তত আমি তোমাকে আরও কাছে চাই। আমি তো আছি তোমার কাছে সব সময়, শুধু মাঝে মাঝে একটু রাগ করি। অনেক মৃদু হাসলো, তারপর আবার তার ঠোঁট সাইমার ঠোঁটে ছুঁয়ে দিয়ে এবার সাইমা নিজে থেকে অনেকের গলার চারপাশে হাত জড়িয়ে ফেলে। নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে আসে, তাদের ঠোঁটের স্পর্শে এক গভীর স্রোত বইতে থাকে, যেন কথাহীন এক প্রতিশ্রুতি। এই ভালোবাসা আর কখনোই থামবে না। দোলনা ধীরে ধীরে তুলে যায়। আকাশের চাঁদও লজ্জা পেয়ে মেঘের আড়ালে ঢুকে পড়ে, আর তাদের রাত ভরে ওঠে নিঃশব্দ ভালোবাসার সুরে। সকাল সকাল ক্যাম্পাসে গেট পেরিয়ে অনেক দেখলো সাইমা দাঁড়িয়ে আছে অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে। পাশে এক লম্বা চওড়া দাড়ি গোফওয়ালা সিনিয়র ছেলে। দুজন খুব আপনভাবে গল্প করছে। সাইমা মুখে সেই চিরচেনা কঠিন দৃষ্টি নেই, বরং এক ধরনের মিষ্টি হাসি, যেটা অনেক ছাড়া আর কেউ খুব একটা দেখে না। অনেক কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, শান্ত থাক অনিক। আপু কার সাথে কথা বলবে সেটা তো তোর কন্ট্রোলে নাই। ও বুদ্ধিমতী, জানে কাকে কি বলতে হয়। ঠিক তখনই নীলা তার পাশে এসে দাঁড়িয়ে কোনো দিয়ে অনেককে গুঁতো মেরে বলল, কিরে, তোর গার্লফ্রেন্ড ওই ভাইয়ের সাথে এত হেসে হেসে কি কথা বলছে? চিনিস ওকে? চিনি না, হয়তো কোনো সিনিয়র ভাই হবে, হয়তো ডিপার্টমেন্টের কিছু আলোচনা করছে। আলোচনা?
আচ্ছা, আলোচনা করলে মানুষ কিভাবে এভাবে দাঁত কেলিয়ে হাসে? দেখ, আপু তো একেবারে পোলাপান মোটে কথা বলছে। তুমি অত চিন্তা করো না নীলা, আমার আপু এমনই, যখন কারোর সাথে মিশে তখন মন থেকেই মিশে। ওর স্বভাব সোজা, ভালো লাগলে মিশবে, না লাগলে কোনো কথাই শুনবে না। তা ঠিক আছে, কিন্তু তারপরেও বলি, সিনিয়র যতই হোক তোমার গার্লফ্রেন্ড তো, একটু তো অধিকার দেখাস। অধিকার দেখানোর দরকারই পড়ে না। আপু জানে আমি ওকে কতটা ভালোবাসি, আর আমিও জানি আপু কখনো সীমা লঙ্ঘন করবে না। নীলা দুহাত কোমরে রেখে বলল, বাহ, ভরসা তো কম না। এটা ভরসা না নীলা, এটা বিশ্বাস, সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তার কথা বলতে বলতেই সাইমা ওর দিকে তাকালো। অনেকের চোখের সাথে তার চোখ মিলতেই মুহূর্তেই সাইমা হাসিটা গুটিয়ে নিল। ঠোঁট সোজা করে দৃশ্যত গম্ভীর হয়ে গেল, যেন সে কাউকে কিছু বলে ফেলেছে যার আকর্ষণীয় পরিণতি হতে পারে। নীলা ফিসফিস করে বলল, দেখলি, তোকে দেখেই ফেস চেঞ্জ। এখন বুঝবি আপুর হাসিটা কি সুন্দর, সেই ভাইয়ের জন্য ছিল, নাকি তোকে দেখলে আলাদা একটা হাসি সংরক্ষণ করে রেখেছে? অনেক চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে ধরা পড়ল সাইমার চোখে এক ক্ষণিক ঝিলিক, যেন সাইমা বলতে চাইছে, তুই কিছু ভাবিস না অনেক, সব কিছু কিন্তু আমার নিয়ন্ত্রণেই আছে। ক্যাম্পাসের করিডোরে হাওয়ার মতো হেঁটে যাচ্ছে সাইমা, হাতে বই, মুখে গম্ভীর ভাব। অনেক পাশে হাঁটছে, কিন্তু বুঝতে পারছে আজকে সাইমা যেন অন্য কেউ। অনেক ধীরে ধীরে বলল, আপু একটা কথা বলো তো। সাইমা বইয়ের চোখ রাখতেই রাখলো, কোনো সাড়া দিল না, যেন শুনিনি। অনেক আবার বলল, একটু গলাটা ভারী করে, আপু কথা বলছো না কেন? সাইমা এবার ধীরে তাকালো, চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু ঠোঁটে কোনো স্নেহ নেই। আরে কিছু না, আমি একটু ব্যস্ত আছি, একটু প্রজেক্ট সাবমিট করতে হবে, পড়াশোনা নিয়ে প্রেশার অনেক। প্রেশার থাকতেই পারে, কিন্তু তুমি তো আমাকে একবারও বলছো না কিছু। আমি কি তোমার কাছের কেউ না? সাইমা চোখ সরিয়ে ফেলল, কণ্ঠটা ঠান্ডা, যেন একেবারে মাপা কথার মধ্যে দাঁড়িয়ে আছে দূরত্বের প্রাচীর। সব কিছু তো আর তোকে বুঝিয়ে বলতে হবে না অনেক, আমি একটু ব্যক্তিগতভাবে সময় চাইছি, টেনশন করিস না, সব ঠিক আছে। অনেক গভীরভাবে তাকিয়ে রইল। সে দেখল সাইমার চোখ এড়িয়ে যাচ্ছে, কথাই কেমন যেন পরোক্ষ ঠান্ডা ভাব। আপু, হ্যাঁ, আমার সাথে কি রাগ করেছো? কিছু ভুল করেছি? আরে না রে, তুই কিছু করিস নাই, আমি শুধু আপাতত অন্য কিছুতে ব্যস্ত, তুই নিজের মতো থাক। বলে সে সামনে এগিয়ে গেল। অনেক পিছন থেকে তাকিয়ে দেখতে থাকলো যে মেয়েটা গতকাল পর্যন্ত তার হাত ধরে হাঁটত, আজ সে যেন তাকে মানুষের ভিড় অচেনা করে দিচ্ছে। নীলা দূর থেকে সব দেখছিল, ধীরে ধীরে এসে ফিসফিস করে বলল, ভাই রে, আপু তোকে ইগনোর করছে মনে হয়। অনেক কোনো জবাব দিল না। বুকের ভেতর কেমন খালি ভাব তৈরি হলো। মনে হলো সাইমার প্রতিটি দূরত্ব তার শ্বাসকেও দূরে ঠেলে দিচ্ছে। অনেকের মনেই শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, হঠাৎ এমন হলো কেন? আমার আপু কি আমার থেকে দূরে সরে যাচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? রাতের নীরবতা যেন আজ অদ্ভুত চাপা। সবার ঘরে লাইট নিভে গেছে, পুরো বাড়ি ডুবে আছে নিস্তব্ধতায়, কিন্তু অনেকের বুকের ভেতরটা যেন অশান্ত ঢেউয়ে তোলপাড়। ধীরে ধীরে সে সাইমার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সাইমা বিছানায় মাথা হেলান দিয়ে বসে ফোনে কি যেন লিখছে। তার ঠোঁটের কোণে মৃদু একটা রহস্যময় হাসি। সেই হাসি অনেকের বুকের ভেতর তপ্ত প্রশ্নের আগুন জ্বালিয়ে দিল। অনেক দরজা বন্ধ করে আস্তে করে এগিয়ে গেল। আপু কি করছো? কার সাথে কথা বলছো? সাইমা ফোনটা পাশে রেখে তাকালো না, শুধু বলল, তোর জানার দরকার নেই। একটু কাছে এসো, গল্প করি। আমার ভালো লাগছে না, তুই যা। অনেক আস্তে আস্তে হাত বাড়িয়ে সাইমার চুলে হাত বুলিয়ে তাকে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট জড়ানোর চেষ্টা করতে নিল। ঠাস একটা জড়ল থাপ্পড় অনেকের গালে এসে পড়ল। সেই মুহূর্তেই সব কিছু থমকে গেল, চোখ বড় হয়ে গেল অনেকের। আপু, তুমি আমাকে মারলে? কতবার বললাম আমার ভালো লাগছে না? সব সময় সব কিছু রোমান্টিক লাগে না, বুঝতে এত সমস্যা কেন তোর?
অনেক স্তব্ধ। এই একই মেয়ে তো প্রতিদিন তাকে নিজের বুকের কাছে টেনে নিত, তার ভালোবাসার জন্য হাহাকার করত। আর আজ সেই মানুষটাই যেন অন্য কেউ। অনেক কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে ইগনোর করছো কেন? গত কয়েকদিন ধরে কথা বলছো না, দূরে সরে যাচ্ছ। আমি কি কিছু ভুল করেছি? মেজাজ খারাপ করিস না তো, যা এখান থেকে, আমি একা থাকতে চাই। অনেক ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। চোখ ভরে উঠেছে কষ্টে, মন থেকে শুধু একটা কথাই ফিসফিস করে বেরোলো, যাকে আমি আমার সব ভেবেছিলাম, আজ সেই মানুষটাই আমাকে অচেনা করে দিল। কেন? কি দোষ আমার? ভালোবাসা কি তাহলে শুধু একটা খেলা ছিল? অনেক দরজা খুলে বাইরে চলে গেল, পিছনে একটুও তাকালো না। কিন্তু দরজা বন্ধ হতেই সাইমার ঠোঁটের কোণে খেলে গেল এক বাঁকা হাসি। সকালবেলা তুলতুলে আলো ঘর ভরিয়ে দিয়েছে, কিন্তু সেই আলোই যেন অনেকের চোখে পৌঁছাচ্ছে না। মুখটা কেমন নিস্তেজ, চোখের নিচে কালি। সারাত একটু ঘুমাতে পায়নি সে। ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এসে বারান্দার দিকে হাঁটতেই মামি কিচেন থেকে বেরিয়ে তাকালেন। কি রে অনিক, তোর মুখ এত মলিন কেন? ঘুমাসনি নাকি রাতে? না মামি, ঘুম হয়েছে। মামি এগিয়ে এসে অনিকের কাঁধে হাত রাখলেন। মিথ্যে বলিস না রে সোনা, আমি তোকে ছোট থেকে দেখছি। তোর মুখের দিকে তাকালেই বুঝি তোর মন খারাপ নাকি ভালো। কি হয়েছে বলতো? অনিক হঠাৎই কাঁধ ঝাঁকিয়ে ব্যাগটা হাতে তুলে নিল। কিছু হয়নি মামি, আমি ভার্সিটিতে যাচ্ছি। আরে খেয়ে যা আগে, ওভাবে খালি পেটে কোথাও যাওয়া যায় নাকি? অনেক থেমে গেল দরজার সামনে, কণ্ঠে এক ধরনের ভাঙ্গা সুর। খেতে ভালো লাগছে না মামি, মনটা ভালো নেই। কে তোর মনে কষ্ট দিল রে? আমি কি তোর মা নই? আমাকে না বলবি কাকে বলবি? আপনি আমার মা বলেই তো চুপ আছি মামি, আপনাকে কষ্ট দিতে চাই না। এই বলে অনেক ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সূর্যের আলো মুখে পড়ল, তার বুকের ভেতরটা অন্ধকারে ডুবে। আর পিছনে দাঁড়িয়ে মামি কেঁদে ফেলেন নিঃশব্দে, চোখ তুলে শুধু ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমার এই ছেলেটার হৃদয়ে এত কষ্ট কেন? ভার্সিটির প্রধান ভবনের সামনে ফুলে ফেপে ওঠা কাশফুলের হাওয়া বইছিল। ছাত্রছাত্রীরা দল বেঁধে হেসে খেলে হাঁটছে, কিন্তু আজ অনেকের চোখে সবকিছু ঝাপসা, বুকের ভেতরটা অদ্ভুত শূন্য। সে ক্লাসের দিকে যাচ্ছিল, ঠিক তার চোখ পড়ল দূরে। সাইমা সুন্দর শাড়ি পরে, চুল খোলা, তার হাত শক্ত করে ধরে আসছে সেই সিনিয়র ছেলেটি। দুজন একই তাল মিলিয়ে হাসছে যেন পৃথিবীর আর কেউ নেই। অনেকের পা থমকে গেল, বুকের ভেতর ঝড় বয়ে গেল। সে দৌড়ে গিয়ে সাইমার সামনে দাঁড়ালো, কণ্ঠ কাঁপতে লাগলো, চোখে দৃঢ়তা। আপু, এই লোককে? তুমি ওর হাত ধরে হাঁটছো কেন? সাইমা চোখ তুলে তাকালো, ঠোঁটে কোণে ঠান্ডা এক ব্যঙ্গাত্মক হাসি। ও আমার বয়ফ্রেন্ড, নাম আশিক, আমাদের 3 বছরের রিলেশন। এই কথা শুনেই অনেকের চারপাশে সব শব্দ যেন থেমে গেল। তার নিঃশ্বাস বন্ধ এলো, হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। সে ফিসফিসিয়ে বলল, বয়ফ্রেন্ড? তাহলে আমি কে? সাইমার ঠোঁটের বাঁকা হাসিটা আরো গভীর হলো, চোখে বিদ্বেষে আগুন। তুই তুই কেউ না অনিক, তুই শুধু আমার জীবনের একটা কাঁটা। তোর জন্যই আমি ছোটবেলা থেকে আমার মা বাবার ভালোবাসা পাইনি। তারা সব সময় তোকে আগলে রেখেছে, তোকে ভালোবেসেছে, আর আমি ছিলাম তাদের জীবনের গৌণ মানুষ। আপু, তুমি এসব কি বলছো? এতে আমার দোষ কি? আমি তো কখনো চাইনি তোমার জায়গা নিতে। সব দোষ তোর। তুই যদি ছোটবেলায় তোর দাদির বাড়ি ফিরে যেতি, তাহলে বাবা মা আমায় ভালোবাসতো। তোকে তারা নিজের সন্তানের মতো আগলে রেখেছে, আর আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি তোর প্রতি ঘৃণা নিয়ে বড় হয়েছি, তোর প্রতি রাগ নিয়ে বড় হয়েছি। আপু, আমি তো সব সময় তোমাকে ভালোবেসেছি। তুমি তো ছিলে আমার সব, আমার পরিবার বলতে তো আপনারাই। আমি ভেবেছি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি তোকে কখনো ভালোবাসিনি অনেক। আমি শুধু তোকে শিখেছি ভালোবাসা। পরে যদি সেই মানুষ দৃষ্টি সরিয়ে নেয়, কতটা কষ্ট লাগে। তুই এখন যা অনুভব করছিস, সেটাই আমার প্রতিশোধ। অনেক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, তার গলা শুকিয়ে যাচ্ছে, চোখ ভিজে উঠছে। আপু প্লিজ, আমার কষ্ট দিয়ে তুমি কি শান্তি পাবে? আমি তো কিছু চাইনি, শুধু তোমাকে চেয়েছি। সাইমা চোখ ফিরিয়ে নিয়ে আশিকের হাত ধরে বলল, তুই কখনো আমার কিছু ছিলি না, আর আজকের পর আমাকে আপু বলার দরকারও নেই। তুই শুধু একজন অবাঞ্ছিত অতীত, যাকে ভুলে যেতে চাই।
অনেক নিঃশব্দে মাথা নিচু করে বসে থাকে। তার বুক ফেটে কান্না বেরোতে চাইছে, কিন্তু সে জোর করে নিজেকে সামলে রাখছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, যে মানুষকে নিজের সব ভাবলাম সেই আজ বলছে আমি কেউ না, তাহলে আমি বাঁচবো কিভাবে? নীলা এসে অনিকের কাঁধে হাত রাখতেই যেন সব বাধা ভেঙে গেল। অনিক আর নিজেকে সামলাতে পারল না, চোখ ভেজা, গলা ভারী। হঠাৎ করে সে ফিরে নীলার বুকে মুখ গুজে ধরে জড়িয়ে ধরল। নীলার বুকের উপর মাথা রেখে অনিকের কান্না যেন কাঁপতে কাঁপতে নীলার বুকের ভেতরে ঢেউ তুলল। অনেক কাঁদতে কাঁদতে বলতে লাগলো, দেখেছো নীলা, সাইমা আপু আমাকে কখনোই ভালোই বাসেনি। সবই নাকি অভিনয় ছিল। আমি কতটা বোকা, এতদিন ধরে তার নাটকের চরিত্র হয়েছিলাম। তাহলে কি সবই মিথ্যা ছিল? তার ভালোবাসা, তার স্পর্শ, সে কি কিছুই সত্যি ছিল না? নীলার বুকের ভেতর কেমন যেন মোচতে উঠল। অনেকের উষ্ণ নিঃশ্বাস তার গলার কাছে এসে লাগছে। বুকের মধ্যে ধকধক করে হৃদস্পন্দনটা বেড়ে যাচ্ছে, কিন্তু মুখে শান্ত স্বর রাখার চেষ্টা করে সে ফিসফিস করে বলল, তোমার সাইমা আপুকে আমার আগেই সন্দেহ লাগতো। তার চোখে সবসময় একটা হিংস্র আগুন দেখতাম। মনে হতো যেন তোমাকে নিজের দখলে রাখতে চাইবে, তোমাকে চোখ দিয়েই জ্বালিয়ে দিবে। কিন্তু তুমি বলেছিলে সে তোমাকে অনেক ভালোবাসে, তাই আমি আর কিছু বলতে চাইনি। অনেক আরও শক্ত করে নীলার কোমর আঁকড়ে ধরল, যেন এই বুকে না জড়িয়ে থাকলে সে ভেঙে পড়বে, হারিয়ে যাবে। আমি এখন কি নিয়ে বাঁচবো নীলা? আমি তো সাইমা আপুকেই আমার বাঁচার অবলম্বন মনে করেছিলাম। ওকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার লাগছে। বলো না নীলা, আমি কি বাঁচবো এইভাবে? অনেকের কান্নার শব্দ নীলার হৃদয়ে বারবার ধাক্কা মারল। তার বুকের ভেতর যেন এক অদ্ভুত উত্থাল পাত্থাল আবেগ জমতে লাগলো। সে অনুভব করলো অনেকের প্রতিটি অশ্রুবিন্দু তার বুকের গায়ে আঘাত করে তার নিজের ভিতরে কোনো অজানা কণাকে জাগিয়ে তুলছে। নীলার হাত আস্তে আস্তে অনেকের মাথায় বুলিয়ে গেল। তুমি একা নও অনেক, তুমি পড়ে যেতে পারো, কিন্তু আমি তোমাকে পড়তে দিব না। অনেক আর কিছু না বলে শুধু আরো জোরে নীলাকে জড়িয়ে ধরে কাঁদল। আর সেই কান্নার শব্দে চারিদিক নিঃশব্দ হয়ে গেল। কিন্তু নীলার বুকের নিঃশব্দ আবেগ যেন ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। এক অজানা অনুভূতি দরজা খুলে। অনেক যখন বাড়ির দরজা খুলে সামনে এসে দাঁড়ালো, তখন সন্ধ্যার আলো নিভু নিভু, চারিদিকে যেন কেমন স্তব্ধ। তার চেহারায় ক্লান্তি আর চোখে কান্নার দাগ দেখে যেন পুরো পরিবেশটাও নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে অনেকের মামি ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে বাবা? তোর চোখ মুখ এমন ফোলা ফোলা দেখাচ্ছে কেন? তুই কাঁদছিস? কথাটা শেষ হওয়ার আগে অনেক আচমকা মামিকে জড়িয়ে ধরল, যেন বুক ভেঙে সব কিছু বেরিয়ে আসবে। তার গলা ধরে কান্নার আওয়াজ বেড়ে উঠল। মামি, আমি শেষ হয়ে গেছি। সাইমা আপু আমাকে ঠকিয়েছে। সব কিছু মিথ্যা ছিল, সব। মামি প্রথমে হতবাক হয়ে গেলেন। তিনি কখনো দেখেনি অনেক এভাবে ভেঙে পড়েছে। তিনি অনেকের মাথায় হাত বুলাতে বুলাতে একটু কাপা স্বরে বলেন, কি বলছিস বাবা? ঠকিয়েছে মানে? সাইমা তোকে খুব ভালোবাসে, সেটা তো আমরা সবাই জানি। অনেক মাথা নিচু করে কাঁদতে লাগলো। কথাগুলো বলতে গিয়ে তার গলা যেন ভারে আটকে যাচ্ছিল। না মামি, সব মিথ্যা ছিল। সে আমার সাথে ভালোবাসার নাটক করেছে। আমার মন জয় করে আমাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে শেষে আমাকে একা করে দিয়েছে। সে বলেছে আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছে। ছোটবেলায় নাকি ওর ভালোবাসা আমি কেড়ে নিয়েছিলাম। তোমরা নাকি আমাকে বেশি ভালোবাসতে, আর তাই সে মায়ের ভালোবাসা পায়নি আমার জন্য। এই কথা শুনে মামি যেন জমে গেলেন। তার ঠোঁট শুকিয়ে এলো। তিনি অবিশ্বাস্য চোখ নিয়ে অনেকের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বলছিস তুই? সাইমা এমন কথা বলেছে? এটা কিভাবে সম্ভব? সে বলেছে মামি, সে চেয়েছিল আমি যেন বুঝতে পারি ভালোবাসা হারানোর কষ্ট কি। তাই সে আমাকে ভালোবেসে আবার ছিঁড়ে ফেলে দিল, আমাকে একা ফেলে দিল, যেন আমি তার শূন্যতার প্রতিশোধ পাই। অনেকের চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। সে আরও শক্ত করে মামিকে আঁকড়ে ধরে আছে, যেন ভেঙে পড়া আত্মাটাকে কোনোভাবে ধরে রাখতে চাইছে। এই সময় পাশের রুম থেকে সাইমার বাবা মানে অনিকের মামা দ্রুত এগিয়ে এলেন। তার মুখে আতঙ্ক আর অবিশ্বাস। অনিক, কি বলছিস তুই? সাইমা এমন কিছু করতে পারে না। হ্যাঁ মামা,
ও নিজে বলেছে সে কখনোই আমাকে ভালোবাসেনি, সে চেয়েছিল আমি যেন ভেঙে পড়ি। বুঝি কষ্টের মানে কি। সে বলেছে আমার ছোটবেলায় পাওয়া মায়ের সমস্ত আদর নাকি আমি কেড়ে নিয়েছিলাম, তাই সে আমার মন কেড়ে নিয়ে আবার ছিঁড়ে দিল, আমাকে শূন্য করে দিল। বলেছে এখন আমি যেন বুঝি মানুষ হারানোর ব্যথা কতটা ভয়ঙ্কর। এই কথাগুলো শুনে সাইমার বাবা মা যেন হঠাৎ চেয়ারের উপর বসে পড়লেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাইমা এটা কেন করবে বাবা? আমরা তো কখনো তোর সাথে অন্যরকম আচরণ করিনি। আমরা তোকে আমাদের সন্তান হিসেবেই দেখেছি সবসময়। সাইমাকেও তো আগের মতোই ভালোবেসেছি। তবুও সাইমা আপু ভাবতো আমি নাকি ওর জায়গা দখল করে রেখেছি। সে আমাকে ভালোবেসে আবার সেই ভালোবাসা কেড়ে নিয়েছে, যেন আমি বুঝি ওর যন্ত্রণা কেমন ছিল। রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। নীরবতার মধ্যে কাদার শব্দটা যেন চারপাশের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। মামি অনেকের চোখ মুছিয়ে দিলেন, কিন্তু নিজের চোখের পানি আর চেপে রাখতে পারলেন না। বাবা তুই এখন শান্ত হ। যাই হোক, যত বড় ভুলই করুক সাইমা, সে আমাদের মেয়ে। তার মনের অসুখ হয়েছে, আমরা তাকে বোঝাবো। কিন্তু তুই এভাবে ভেঙে পড়লে চলবে না সোনা। তার বুকের মধ্যে যেন দম আটকে আসছে। সে ভাবছে, আমি কি সত্যি সব হারিয়ে ফেললাম? যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভেবেছি তারই হাতে আজ আমি শূন্য। আর সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে অনেকের কান্না শুধু একটা বেদনা ভরা সুরের মতো লেগে রইল পুরো বাড়ি নীরব দেওয়ালে। রাত ঘন হয়ে এসেছে, আকাশ জুড়ে চাঁদের আলো, কিন্তু সাইমাদের বাড়ির বাগান যেন অন্ধকারে ডুবে আছে। হঠাৎ দরজায় কড়া পড়ল। সবার নজর ঘুরে গেল দরজার দিকে। দরজা ঘুরতেই দেখা গেল সাইমা লাল শাড়িতে সেজে দাঁড়িয়ে আছে। পাশে এক অপরিচিত যুবক আশিক। দুজনের গলায় ফুলের মালা। ঘরের সবাই একসাথে যেন জমে গেল। নিস্তব্ধতা চিরে প্রথম কথা বললেন সাইমার মা। সাইমা, এই এই কি, এই ছেলে কে? মা, ও আশিক আমার হাজব্যান্ড। আজ রাতেই আমাদের বিয়ে হয়েছে, তাই ওকে নিয়ে আমি আমার বাসায় এসেছি। বাড়ির বাতাস যেন হঠাৎ জমাট বরফ হয়ে গেল। অনেক ঘরে কোণে দাঁড়িয়েছিল, তার চোখে ঘোলা জল। সে তাকিয়ে আছে সাইমার দিকে, যে মানুষটাকে সে নিজের জীবন ভেবে আসছিল। আর সেই মানুষটা অন্যের হাত ধরে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠেন সাইমার বাবা। তুমি এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন মেয়েকে আমি ত্যায্য করলাম। তুমি আজ থেকেই আমার কাছে মৃত। সাইমা হতভম্ব, যেন তার বুকের ভেতর কেউ বরফ ঢেলে দিয়েছে। বাবা, তুমি এসব কথা বলছো কেন? আমি বিয়ে করেছি, এটা কি এত বড় অপরাধ? অপরাধ? তুমি যে কাজ করেছো তা অপরাধেরও ঊর্ধ্বে। তুমি অনেকের জীবনের সাথে যে খেলা খেলেছো, তার অনুভূতি পায়ে ঠেলেছো। এটা কি কোনো ছোট অন্যায়? তুমি আমার মেয়ে নাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। সাইমা স্তব্ধ হয়ে বাবার দিকে তাকালো। সে যেন বুঝতেই পারছে না নিজের পরিবার তাকে আর গ্রহণ করছে না। সাইমার মা চোখে পানি ধরে রাখতে পারল না। তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি কলঙ্কিত হলাম সাইমা। আজ আমার বুক ফেটে যাচ্ছে লজ্জায়। বেঁচে থাকতে তোকে আমার সংসারে আর দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যা। এই কথাই সাইমার চোখ যেন ক্ষণিকের অনুতাপ জ্বলে উঠল। সে পড়েই নিভে গেল। সে আশিকের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এবার তার দৃষ্টি গেল অনেকের দিকে। অনেক দাঁড়িয়ে আছে বুক চেপে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার মুখে কোনো শব্দ নেই, শুধু তার ভাঙ্গা চোখের ভাষা বলছে, আমার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা আজ ধ্বংস হয়ে গেছে। সাইমা এক মুহূর্ত তাকিয়ে রইল তাদের দুজনের মাঝে, যেন হাজার বছরের দূরত্ব। তারপর ধীরে ধীরে সাইমার মুখ ফিরিয়ে পেছনে ঘুরে চলে গেল। আশিক তার হাত ধরে এগিয়ে গেল অন্ধকারের দিকে। সেদিন বিকেলের নিঃশব্দ রোদ যেন বাতাসে গভীর বিষণ্ণতা মিশিয়ে রেখেছে। নীলার চোখে অস্থিরতা। 4 দিন ধরে অনেককে দেখতে পায়নি। ফোন ধরছে না, ভার্সিটিতে আসছে না। আজ সোজা রেজিস্ট্রেশন অফিস থেকে ঠিকানা নিয়ে চলে এসেছে। দরজায় কড়া নাড়তে সাইমার মা দরজা খুলে অবাক চোখে তাকলেন। তুমি কে মা? আন্টি, আমি নীলা, অনেকের ভার্সিটির বন্ধু। অনেক দিন ধরে অনেক আসছে না, তাই চিন্তা হচ্ছিল। সব ঠিক আছে তো? আসলে মা, ওর একটু শরীর খারাপ, অনেক জ্বর। ডাক্তারও দেখানো হয়েছে, এখনও ঠিক হচ্ছে না। খুব দুর্বল হয়ে গেছে সোনা।
জ্বরে কথা শুনতে নীলার বুকের মধ্যে ধক করে উঠল, চোখ ভিজে গেল অজান্তে। নীলা তড়িঘড়ি করে বলল, আন্টি প্লিজ, আমি কি একটু ওকে দেখতে পারি? হ্যাঁ মা, অবশ্যই, এসো। সাইমার মা করিডোর দিয়ে হেঁটে নীলাকে অনেকের ঘরের সামনে এনে দাঁড় করালেন। এই রুমটা অনেকের, তুমি যাও মা, আমি একটু নিচে কাজ করছি, তুমি ওর সাথে একটু থাকো। দরজাটা আলতো করে বন্ধ করে চলে গেলেন। নীলা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা আধো অন্ধকার, জানালা খোলা, বাতাস ঢুকছে ধীরে ধীরে, আর সেই বাতাসে ভেসে আসছে ওষুধের গন্ধ আর নিঃসঙ্গতার নীরব আক্রোশ। বিছানায় শুয়ে আছে অনেক, মুখ কাঁপছে জ্বরে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, চোখ দুটো এমন লাল আর ফোলা যেন মাসের পর মাস ঘুমায়নি। এই কয়েকদিনের মধ্যেই তাকে যেন চেনাই যাচ্ছে না। এক সময়ের হাসি খুশি অনেক আজ যেন ভাঙ্গা মূর্তির মতো পড়ে আছে। নীলার চোখ ভিজে উঠল। ধীরে ধীরে সে অনেকের দিকে এগিয়ে গেল। মনে হলো প্রতিটা পদক্ষেপের সঙ্গে তার বুকের ব্যথা যেন বেড়ে যাচ্ছে। সে এক মুহূর্তেও দাঁড়িয়ে রইল, চোখের কোণা ভিজে উঠতে ফিসফিস করে বলল, অনেক, আমি এসে গেছি। অনেক চোখ মেলতে চেষ্টা করলো। অজানা দুর্বল গলায় বলল, সাইমা, তুমি এসেছো? একটা শব্দের মধ্যে যেন ভেঙে পড়েছে তার সমস্ত শক্তি। নীলার থামতে পারল না। হাত বাড়িয়ে অনেকের কপাল ছুঁতেই বুঝলো তার জ্বর এখনও পুরোনা কমলো। জ্বরের জ্বালা যেন শরীরের চেয়েও ভয়ঙ্কর। নীলার গলার স্বর পেয়ে কেঁপে উঠল। এই কয়দিন আমাকে না জানিয়ে এভাবে একা কষ্ট পাচ্ছিস কেন অনেক? তুই কি মনে করেছিলি আমি তোকে আর দেখতে আসবো না? অনেক হঠাৎ কবলে কারোর স্পর্শ পেতেই চমকে উঠল। অনেক মনে করলো সাইমা এসেছে। অনেক হাত ধরে টানতে বিছানায় ফেলে দিল। নীলা হকচকি উঠল, কিছু বলতে নেবে তার আগে অনেক তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নীলা হতভম্ব বা ক্রুদ্ধ, কি থেকে কি হয়ে গেল সে বুঝতে পারল না। অনেক গভীরভাবে কিস করছে নীলাকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। অনেক আস্তে আস্তে একটা হাত নীলার জামার ভিতর ঢুকিয়ে দিল। নীলা থরথর করে কেঁপে উঠল। অনেকের স্পর্শ বাড়তে লাগলো। নীলা চেয়েও তাকে থামাতে পারছে না। এবার অনেক নীলার বুকে মুখ ঢুকিয়ে দিল। নীলা এবার মৃদু চিৎকার করে উঠল। নীলার চিৎকার শুনে অনেকের হুঁশ ফিল। অনেক চোখ খুলে তাকিয়ে নীলাকে দেখে হতভম্ব হয়ে গেল। লাফ দিয়ে উঠে বসে পড়ল। নীলা, তুমি কখন এসেছো? এই তো বেশিক্ষণ না। আই এম সরি নীলা, আমি আসলে বুঝতে পারিনি। সমস্যা নেই অনেক, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমাকে কি তোমার ভাঙা হৃদয়টাকে জোড়া লাগানোর দায়িত্ব দিবে? কথা দিচ্ছি, ভেঙে দিব না। যতটুকু ভেঙেছে তার থেকেও বেশি পূরণ করে দিব। অনেক হতভম্ব হয়ে গেল নীলার কথা শুনে। কি বলছে এসব নীলা? সে তো শুধুমাত্র নীলাকে বন্ধু হিসেবে ভাবে। তাহলে নীলা এসব কেন ভাবলো? অনেক কিছু বলতে নিবে তার আগে অনেকের মামি আসলো। সে মুচকি হেসে বলল, অবশ্যই তোমাকে দায়িত্ব দিবে। আমি তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি তোমার মনে অনেকের জন্য শুধু বন্ধুত্ব নয়, অন্য কিছু আছে। তুমি যদি সেই ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে সারিয়ে উঠাতে পারো, তাহলে তো তোমাকে দায়িত্ব দিবই। মামি, আপনি কি বলছেন? আপনি তো জানেনই আমি। জীবন কারোর জন্য থেমে থাকে না বাবা। যে তোমাকে ঠকিয়েছে তার কথা তুমি মনে রেখো না। যে তোমার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে চাইছে তুমি তাকে মনে রেখো। আমি পারবো না। আমি পারবো না বলে জীবনে কখনো কিছু হয় না অনিক। মানুষ চাইলে সব পারে। আজ বিষাক্ত একটা অতীতকে ভুলতে পারবে না। যে অতীত তোমাকে শুধু কষ্ট দিয়েছে তাকে মন থেকে একদম মুছে ফেলো, দেখবে জীবন কত সুন্দর। এই বলে সাইমার মা রুম থেকে বেরিয়ে গেল। নীলা এসে অনেকের পাশে বসলো। তারপর তার হাত দুটো নিজের হাতে নিল, ছোট্ট একটা চুমু দিয়ে বলল, আমাকে একটিবার ভালোবাসতে দাও অনেক। দেখবে জীবনের প্রতি কোনো অভিযোগ রাখতে দেব না তোমায়। যেখানে কোনো বিষাক্ত অতীত থাকবে না, শুধু বর্তমান থাকবে। তুমি আর আমি থাকবো। দিলাম তোমাকে একটা সুযোগ নীলা। আমার জীবন থেকে সে বিষাক্ত কালো অধ্যায় তুমি মুছে দাও। যেখানে শুধু ভালোবাসা থাকবে, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কেউ কাউকে ঘৃণা করবে না, প্রতিশোধ নেবে না, শুধু ভালোবাসবে। ভালোবাসি অনেক, খুব ভালোবাসি। তুমিও আমাকে একটু ভালোবেসো। জানি না কখনো কাউকে ভালোবাসতে পারবো কিনা। যদি কখনো ভালোবাসতে পারি তাহলে তোমাকেই ভালোবাসবো, আর বিশ্বাসঘাতকদের মন থেকে মুছে ফেলবো।